আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা তোমাদের পঞ্চম অধ্যায় যেটা সরল সমীকরণ এই চ্যাপ্টারটি করব। আমি নাফিস তাসনিম প্রধান, বর্তমানে পড়াশোনা করছি বুয়েট আইপিইতে এবং আমি কুমিল্লা ক্যাডেট কলেজের একজন এক্স ক্যাডেট। আচ্ছা, তো আমাদের যে সরল সমীকরণ এই চ্যাপ্টারটি পড়ার জন্য আমাদেরকে আগে কোনো চ্যাপ্টার পড়ে আসা লাগবে না, আমি সেভাবেই করাবো। তবে তোমাদের যদি চ্যাপ্টার আগে যে চ্যাপ্টার বীজগাণিতিক রাশি চ্যাপ্টার 4 এটা যদি তোমাদের পড়ে থাকে তাহলে তোমাদের মোটামুটি সুবিধা হবে এই চ্যাপ্টারটি ধরতে। ঠিক আছে, তাহলে আমরা চলো শুরু করি। আর এই চ্যাপ্টারটি তোমরা যদি একবার করে ফেলো তাহলে তোমাদের যা বেসিক আছে প্লাস সিকিউ এমসিকিউ শর্ট কোয়েশ্চেন যা যা আছে মোটামুটি সবই কভার হয়ে যাবে। এবং তোমরা যারা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা নিয়ে ইচ্ছুক, যারা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা দিতে চাও, তোমাদেরও যা যা লাগে মোটামুটি কনসেপ্ট থেকে শুরু করে ম্যাথ আমি এই ক্লাসের মধ্যে কভার করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ। চলো আমরা শুরু করি। আমাদের ফার্স্ট টপিক হলো চলক অথবা যেটাকে আমরা ইংলিশে বলি ভেরিয়েবল। আচ্ছা, চলক অথবা ভেরিয়েবলের জিনিসটা কি? এই জিনিসটা দেখার জন্য আমাকে প্রথমে দুটি জিনিসের উপর মনোযোগ দিতে হবে। দেখো, কোনো সরল সমীকরণে যে রাশিটি পরিবর্তনশীল, এই যে এই ওয়ার্ডটা পরিবর্তনশীল, এটা খুবই ইম্পর্টেন্ট, এবং অজানা মান নির্দেশ করে তাকে চলক বলে। এর মানে কি? আমরা যখন কোনো সরল সমীকরণে দেখব যে কোনো একটা রাশির মান পরিবর্তনশীল, মানে রাশির মান তোমার কোনো ফিক্সড কোনো মান নাই এবং এটার অজানা মান, মানে আমি মানটা জানিও না আসলে কত, আমাকে এটা বের করতে হবে, তখন সেই রাশিটাকে আমরা চলক বলি। চলককে ইংরেজি বর্ণ এ বি সি এক্স ওয়াই জেড কিংবা বাংলা বর্ণ ক খ গ ইত্যাদি দিয়ে প্রকাশ করা হবে। ঠিক আছে, মনে করেন আমরা চলক যখন যেখানে যে কোনো রাশি মানে ইকুয়েশন বা সমীকরণের মধ্যে যদি দেখি যে এ বি সি এক্স ওয়াই জেড অথবা ক খ গ আছে, তখন আমি বুঝে নিব যে এইটা চলক অথবা ভেরিয়েবল হিসাবে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এরপরে আমাদের কি আছে? এরপর আছে আমাদের ধ্রুবক অথবা যেটাকে আমি বলি কনস্ট্যান্ট। ধ্রুবক অথবা কনস্ট্যান্ট কি? একটু আগে দেখো তো, এই যে আমার চলকের ক্ষেত্রে আমার মানটা কি ছিল? পরিবর্তনশীল ছিল। এখন যখন আমি ধ্রুবক করব, ধ্রুবকের ক্ষেত্রে আমার মানটা কি? যে সমীকরণে অপরিবর্তনশীল, ঠিক আছে, অপরিবর্তনশীল যে রাশি আছে সেটাকে আমরা ধ্রুবক বলবো। ঠিক আছে, তার মানে কি ধ্রুবকের মান কোনোভাবে চেঞ্জ হতে পারবে না, ধ্রুবকের মান সবসময় একটা কনস্ট্যান্ট বা সেম একটা মান থাকবে। যেমন দেখো তো, যে সংখ্যাগুলা 1 2 3 -3 বা হাফ যে কোনো কিছু হতে পারে, এটা একটা ভগ্নাংশ হতে পারে, নেগেটিভ মান হতে পারে, তোমার ঋণাত্মক ধনাত্মক যে কোনো সংখ্যাই হতে পারে, কিন্তু জিনিসটা কি, যেটা অবশ্যই ফিক্সড হতে হবে, ফিক্সড একটা মান, এটা চলক হতে পারবে না বা অপরিবর্তনশীল বা পরিবর্তনশীল হতে পারবে না। ঠিক আছে, আচ্ছা, এরপর আমাদের কি আছে? সমীকরণে দেখো, অজানা বা অজ্ঞাত রাশি বা চলক, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সংবলিত গাণিতিক খোলা বাক্যকে সমীকরণ বলা হয়। এখানে তিনটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। দেখো, অজানা বা অজ্ঞাত রাশি বা চলক, ঠিক আছে, এরপর কি? প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন। এই যে এই তিনটা জিনিস অবশ্যই একটা সমীকরণ গঠন করার জন্য থাকতে হবে। এই তিনটা জিনিসের একটা জিনিসও যদি সমীকরণের ক্ষেত্রে মিসিং থাকে তাহলে কিন্তু আমাদের সমীকরণটি হবে না। যেমন তুমি এখানে দেখো যে এই যে আমার এখানে একটা সমীকরণের একটা এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পলে কি? এই যে দেখো, অজানা বা অজ্ঞাত রাশি বা চলক, এই যে এক্স, আমার অজানা বা অজ্ঞাত রাশি বা চলক আছে। এরপর কি? প্রক্রিয়া চিহ্ন। কি প্রক্রিয়া চিহ্ন কোনগুলো আমরা বলো তো? যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলোকে আমরা প্রক্রিয়া চিহ্ন বলি বা ইংলিশে অপারেশনাল সিম্বল বলা হয়। তাহলে এই যে দেখো, এই যে আমার যোগ চিহ্ন আছে, তার মানে কি আমার প্রক্রিয়া চিহ্ন আছে। এরপর আমার সমান চিহ্ন, এই যে আমার সমান চিহ্ন, এই যে আমার তার মানে সমান চিহ্ন আছে। তার মানে কি আমার এই যে একটা সমীকরণ, এটাকে যে আমি সমীকরণ দাবি করতেছি, সমীকরণ দাবি করার কারণ কি আমার? কারণ আমার এই যে তিনটা জিনিসই এখানে আছে। তো তিনটা জিনিস যদি না থাকে তাহলে কিন্তু আমি এটাকে সমীকরণ বলতে পারবো না। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে কি? তারপর হলো সরল সমীকরণ। আচ্ছা, সমীকরণ আর সরল সমীকরণের মধ্যে পার্থক্য কি? কোনো পার্থক্য নেই। সমীকরণের একটা টাইপই হলো সরল সমীকরণ। ঠিক আছে, সমীকরণে আরও কিছু টাইপ আছে, যেমন ধরো দ্বিঘাত, ত্রিঘাত, চতুর্ঘাত। সেগুলো তোমাদের আপাতত পড়া লাগবে না, সেগুলো তোমরা যখন আরও বড় ক্লাসে উঠবে তখন তোমাদের লাগবে। তোমাদের আপাতত এই ক্লাসের জন্য সরল সমীকরণ পড়লেই হবে। আচ্ছা, সরল সমীকরণটা কি? অজ্ঞাত রাশি বা চালকের একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। এই যে দেখো, এখানে আবার খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম আছে, একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলা হয়। যেমন একঘাত কি? এক্সের যে পাওয়ার বা ঘাত সেটা অবশ্যই এক হবে, একের বেশি হলে সেটা সরল সমীকরণ হবে না। যেমন দেখো, এই যে 2x + 3 = 11, তাহলে এই যে এখানে x এর পাওয়ার কত বা x এর ঘাত কত? x এর ঘাত কিন্তু এখানে এক, যেহেতু এখানে x এর ঘাত এক, সুতরাং এটি একটি
সরল সমীকরণ। বা আমরা যদি একটু পরের একটা সমীকরণ দেখি যে x² + 5 + 1 = 7, এটা কিন্তু কোনো সরল সমীকরণ না। কেন বলো তো? এখানে একটা মাত্র কারণ, সেটা হলো এই যে আমাদের x এর পাওয়ার এখানে 2 আছে, ঠিক আছে? এই যে x এর পাওয়ার বা ঘাত 2 থাকার কারণে এই সমীকরণটা সরল সমীকরণ হবে না, বরং এটা একটা দ্বিঘাত সমীকরণ। যদি x এর পাওয়ার 3 থাকতো তাহলে হতো ত্রিঘাত, যদি 4 থাকতো তাহলে হতো চতুর্ঘাত, ঠিক আছে? ওগুলো তোমাদের লাগবে না, তোমাদের আপাতত ফোকাস করতে হবে এই যে সরল সমীকরণের উপর। তোমাদের এই চ্যাপ্টারটার নামই হলো সরল সমীকরণ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা পরের টপিকে যাই। এই যে এটা হলো একটা আইডিয়াল সমীকরণ, আইডিয়াল একটা সমীকরণের একটা এক্সাম্পল। দেখো এখানে কি আছে, এই যে 4x + 5 = 17, তাহলে এই যেখানে 4, এই 4টা কি, 4টা হইল সহগ। এই চ্যাপ্টারটা পড়ার জন্য তোমাদের যদি তোমাদের চতুর্থ অধ্যায় বীজগাণিতিক রাশি পড়া থাকে তাহলে তোমাদের জন্য খুবই সুবিধা হবে। তোমরা অনেক ইজিলি এই চ্যাপ্টারের সব জিনিসগুলো ক্যাচ করতে পারবা এবং ম্যাথগুলো সলভ করতে পারবে। যদি পড়া না থাকে তাও কোনো সমস্যা নেই, তোমরা এটা নিয়ে কোনো টেনশন করো না। তো আমি ওইভাবে এমনভাবে পড়াই দিব যাতে তোমাদের চতুর্থ চ্যাপ্টারটা পড়া না থাকলেও তোমরা এটা বুঝতে পারো। আচ্ছা, তাহলে এই 4x + 5 = 17, এখানে চলকের সাথে যেই সংখ্যাটা ধ্রুবক হিসাবে থাকবে সেটাকে আমরা সহগ বলি। আর এখানে তো চলক আছেই, এই যে আমার প্রক্রিয়া চিহ্ন আছে, এই যে আমার সমান চিহ্ন আছে, তাহলে এটাকে একটা সমীকরণ হওয়ার যে 3টা শর্ত ছিল আমার সেই শর্ত পূরণ করেছে। আচ্ছা, তাহলে এই যে x এর সাথে 4 আছে, এটাকে আমরা সহগ বলি, x কে বলি চলক, এটাকে প্রক্রিয়া চিহ্ন বলি, এবং 5 কে বলি ধ্রুবক, আর 17 এখানে একটা ধ্রুবক, কারণ 5 আর 17-র মান পরিবর্তনশীল নয়, এটা অপরিবর্তনশীল, তাই এগুলো ধ্রুবক। আর এই যে ইকুয়াল সাইনের বাম পাশে যা আছে এটাকে আমরা বলি হলো এই যে বাম পক্ষ, আর ইকুয়াল সাইনের ডান পাশে যা আছে সেটাকে আমরা বলি ডান পক্ষ। তোমরা খাতায় যখন লিখবা তখন তোমাদের বামে যেটা থাকবে সেটা হলো বাম পক্ষ, ডানে যেটা থাকবে সেটা হলো ডান পক্ষ। বুঝতে পারছো তোমরা? ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের সমীকরণ সমাধান করার জন্য আমরা যে সমীকরণগুলো লিখছি, এই সমীকরণগুলো সমাধান করার জন্য আমাদের কিছু ওয়ে আছে, সেই কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা এখানে দেখব। প্রথম 1 নম্বর নিয়ম, পরস্পর সমান রাশির প্রত্যেকটির সাথে একই রাশি যোগ করলে যোগফলগুলো পরস্পর সমান হয়। মনে করো আমার একটা রাশি দেওয়া আছে, পি সমান সমান, রাশি না, একটা সমীকরণ দেওয়া আছে, মনে করো যে পি সমান সমান কিউ, ঠিক আছে? এখন এই যে পি সমান সমান কিউ, আমি যদি পি এর সাথে আর যোগ করি, আবার কিউ এর সাথেও যদি আর যোগ করি, তাহলে আমার অবশ্যই সমীকরণ যে যা ছিল তাই থাকবে। মনে করো ফর এক্সাম্পল তোমার আর তোমার ছোট ভাই বোন যেই আছে, সেই একটা এক্সাম্পল দিচ্ছি আমি, যে তোমার কাছে ধরো 5টা কলম আছে, তোমার ভাইয়ের কাছেও 5টা কলম আছে। এখন তোমার মা এসে দুইজনকেই আরও দুইটা কলম করে বেশি দিয়ে গেল, তাহলে তোমার কাছে এখন কয়টা কলম আছে? 7টা। তোমার ভাইয়ের কাছে কয়টা আছে? 7টা। তাহলে কি হইলো এখানে 5 + 2 7, আবার তোমার ভাইয়ের কাছেও 5 + 2 7। এই যে 5 + 2 7, 5 + 2 7, দুইটা কি আবার সমান হয়ে গেল না? তোমার ভাইয়ের কাছে আগেও সমান সংখ্যক কলম ছিল, একটু পর তোমার মা দুটো করে দিয়ে যাওয়ার পরেও তোমাদের কাছে সমান সংখ্যক কলম ছিল। তাহলে যখন আমি বলবো যে পি সমান সমান কিউ, তখন আমি এখানে যদি আর যোগ করতে হয়, তাহলে আমার অবশ্যই দুই সাইডেই আমার আর যোগ করতে হয়। আমি এক সাইডে যদি আর যোগ করি তাহলে আমার সমীকরণটা সমান থাকবে না, সমীকরণটা চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছি? আমার মাইনাসের ক্ষেত্রেও সেম, তোমাদের কাছে 5টা ছিল, তোমাদের কাছে দুইটা করে নিয়ে গেলো, তাহলে তোমাদের কাছে এখন কয়টা করে আছে? 3টা করে আছে। তাহলে 3টা করে থাকার জন্য বোঝার জন্য কি করতে হবে, তোমার এখানে এই যে পি মাইনাস আর সমান সমান কিউ মাইনাস আর, মানে দুইজনের কাছ থেকে 2টা করে নিতে হবে। যদি একজনের কাছে 2টা না, একজনের কাছে 9, তাহলে কি সমান থাকবে? তাহলে একজনের কাছে থাকবে 5টা, আর একজনের কাছে হয়ে যাবে 3টা। এই জিনিসটা বুঝতে পারছো? সহজ কথা, একদম সহজ বাংলা ভাষায়, তোমার এই যে ইকুয়াল সাইনের তুমি এক পাশে যেই কাজটা করবা, তোমাকে অবশ্যই আরেক পাশে সেম কাজটাই করতে হবে, নাহলে এই যে মাঝখানে যে ইকুয়াল সাইন, এটা কোনো মর্মার্থ থাকবে না। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমি যদি প্লাস করি, দুই সাইডে আমার প্লাস করতে হবে, মাইনাস করলে আমার দুই সাইডেই মাইনাস করতে হবে। এরপরেরটা যদি দেখি, এরপরের স্লাইডের জিনিসটা সেম, যে আমি পি সমান সমান যদি কিউ থাকে, তাহলে আমার যদি গুণ করতে হয় তাহলে আমার দুই সাইডেই গুণ করতে হবে, আবার যদি আমাকে ভাগ করতে হয় তাহলে আমার দুই সাইডেই ভাগ করতে হবে। বুঝতে পারছো? মানে সহজ কথা, আমি প্রক্রিয়া চিহ্ন দিয়ে যা করি, যে যোগ বিয়োগ গুণ ভাগ, এটা আমি যাই করব একটা ইকুয়েশন বা একটা সমীকরণের মধ্যে, ইকুয়াল সাইডের যদি আমি ডান সাইডে যা করবো, আমার বাম সাইডেও তাই করতে হবে। আমি বাম সাইডে যা করবো, আমার ডান সাইডেও তাই করতে হবে। আমি এক সাইডে একটা জিনিস করবো, আরেক সাইডে করবো না, এটা হবে না। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা পরের যাই, স্লাইডে যাই। শুদ্ধি পরীক্ষাটি কি? শুদ্ধি পরীক্ষা তোমাদের শেষের দিকে আসবে যদিও। শুদ্ধি পরীক্ষা জিনিসটা হইলো যে তুমি যে একটা সমীকরণ সমাধান করলা, করে যে এক্স অথবা ওয়াই অথবা জেড, মানে যে চলকগুলো থাকবে, যে মানগুলা বের করলা, এই মানগুলা বের করার পরে
তোমার এই মানটা সঠিক হয়েছে কিনা সেটা বের করার জন্য তোমাকে একটা শুদ্ধি পরীক্ষা করতে হবে। ঠিক আছে, শুদ্ধি পরীক্ষাটা কি, যে এক্স এর মান তুমি যেটা বের করছো, তুমি এই যে সমীকরণের ডান পাশে এবং বাম পাশে দুই জায়গায় এক্স এর মানটা বসিয়ে দেখবা যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ হয়েছে কিনা। যদি হয়ে যায় তাহলে তোমার সমীকরণটি ঠিক আছে, আর যদি না হয় তাহলে তুমি সমীকরণটি কোনো এক জায়গায় ভুল করেছো। বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে আমরা পরেরটায় যাই। এখন আমাদের টাইপ 1 প্র্যাকটিস প্রবলেমে আমরা চলে আসছি, যেটা আমাদের একটা দেখো সমীকরণ দেওয়া আছে। কি বলা আছে, যে 2x প্লাস 5 সমান সমান 15, 2z প্লাস 5 সমান সমান 15, এটা বলা আছে। এখন আমাকে কি বের করতে হবে, z এর মানটা বের করতে হবে। সবসময় মনে রাখবা, যখন আমরা কোনো সমীকরণের একটা চলকের মান বের করবো, আমরা সবসময় চেষ্টা করবো যে চলকটাকে যেভাবে আমরা x এর আলাদা করে ফেলতে পারবো, বাম পক্ষে নিয়ে চলকটাকে আমরা বাম পক্ষে নিয়ে যদি আমরা এটাকে আলাদা করে ফেলতে পারি তাহলে আমার মানটা বের হয়ে যাবে। তাহলে এই যে জেডকে আলাদা করতে আমার কি করতে হবে, 2z প্লাস 5, এখান থেকে আমার জেডটাকে আলাদা করতে হবে। তার মানে কি, আমার দুই সাইড থেকে আমার 5 বিয়োগ করতে হবে না, মানে মূল কথা আমার বাম সাইড থেকে 5টা সরাই দিতে হবে। তো আমি বাম সাইড থেকে তো শুধু 5 সরাইতে পারবো না, আর বাম সাইড থেকে 5 সরাইলে হলে আমার ডান সাইড থেকেও সরাইতে হবে। তাহলে আমরা কি করব, বা আরেকটা জিনিস, এটা খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা মাথায় রাখবা। তোমরা যখন ইকুয়েশন সলভ করবা তখন তোমাদের অবশ্যই বা অথবা এই যে এই অর চিহ্ন যেটাকে আমি বলি বা চিহ্ন, ঠিক আছে, অথবা তোমরা যে ইংলিশ ভার্সনে আসো তোমাদের জন্য অর, এটা তোমাদের অবশ্যই লিখতে হবে, অবশ্যই লিখতে হবে। তুমি একটা লাইনে কখনো দুইটা ইকুয়াল সাইন হইতে পারে না। এই যে এখানে আমার অলরেডি একটা ইকুয়াল সাইন আছে না, সমান সমান চিহ্ন আছে না, তাহলে আমি একটা লাইনে আরেকটা সমান সমান চিহ্ন দিতে পারবো না। এটার জন্য আমাকে অবশ্যই বা অথবা ওই তিনটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে হবে। তোমরা যারা বাংলা ভার্সন আছো তোমরা বা অথবা এই অর চিহ্নটা ব্যবহার করবা, আর যারা ইংলিশ ভার্সন আছে তারা তোমরা অর চিহ্নটা অথবা অর ডিরেক্ট লিখে ব্যবহার করবা। বাংলা ভার্সনের জন্য আমি বা লিখে করাচ্ছি, ঠিক আছে। দেখো তাহলে আমার 2z প্লাস 5 ছিল, এখান থেকে প্লাস 5 সরানোর জন্য আমার কি করতে হবে, প্লাস 5 সরানোর জন্য কি করতে হবে বলো তো, মাইনাস করে দিতে হবে। তাহলে আমি যদি এখানে প্লাস 5 ছিল, আমি যদি এখানে মাইনাস 5 করে দিই তাহলে আমার এই বাম পক্ষ থেকে 5 চলে যাবে না। আচ্ছা, তাহলে আমি সারি করে দিলাম মাইনাস 5 সমান সমান 15। আমি এখানে 15 রাখতে পারবো, আমার এখানে কি করতে হবে, যেহেতু আমি এই বাম সাইডে 5 বিয়োগ করেছি, আমার ডান সাইডেও 5 বিয়োগ করতে হবে। তাহলে আমি এই সাইডেও মাইনাস 5 করে দিলাম। এখন আমাকে অবশ্যই একটা সাইড নোট লিখতে হবে, যে উভয় পক্ষ থেকে 5 বিয়োগ করে, উভয় পক্ষে 5 বিয়োগ করে। বুঝতে পারছো, আমরা উভয় পক্ষে কি করলাম, 5 বিয়োগ করলাম। আচ্ছা, এখন আমার পরের লাইনে তাহলে কি হবে, 2z এখানে ছিল প্লাস 5 মাইনাস 5, তাহলে কি হবে 2z, আর এটা 0 হয়ে যাবে, তাহলে আমি কিছু লিখবো না। তাহলে সমান সমান কি আসবে, 15 মাইনাস 5 সমান সমান 10। এখন দেখো তো, এখন যদি আমার 2z থেকে z কে আলাদা করতে হয় তাহলে কি করতে হবে, z এর সাথে 2 বিয়োগ, 2z এর সাথে 2 বিয়োগ করতে হবে। 2z এর সাথে 2 বিয়োগ করলে কি হবে, 2 আর 2 কাটাকাটি হয়ে 1 হয়ে যাবে, আর এই সাইডে 10 এর সাথে 2 বিয়োগ করলে হয়ে যাবে 5। তাহলে আমরা সেটা করে ফেলি। আমার যেই যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি না কেন আমার অবশ্যই দুই সাইড মিলাই করতে হবে। তাহলে 2z ডিভাইডেড বাই 2 সমান সমান 10 ডিভাইডেড বাই 2। আমার আবার অবশ্যই এখানে আমার সাইড নোট দিতে হবে। এখানে সাইড নোট কি দিব বলো তো, এখানে সাইড নোট কি দিব, লক করে নিই। এখন দেখো এখানে আমি এই সাইড নোটটাকে আবার কপি করে নিয়ে আসবো। তাহলে কি হবে, এখানে উভয় পক্ষকে, একটু আগে আমি কি করলাম 5 দিয়ে বিয়োগ করছি, এখন আমি উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করব, উভয় পক্ষে 2 দ্বারা ভাগ। আমি এখন উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করলাম না। আচ্ছা, এখন আমার কি হবে পরের লাইনে, বা 2z ডিভাইডেড বাই z কত, শুধু z সমান সমান 10 ডিভাইডেড বাই 2 কত
5, তাহলে আমার z সমান সমান 5 চলে আসলো। অতএব z সমান সমান 5 উত্তর চলে আসছে আমার। একটা জিনিস মাথায় রাখবা, কখনোই আমরা বা দিয়ে উত্তর শেষ করতে পারবো না। আমি যে বায়ের পর এখানে কি দিলাম, অতএব দিয়ে উত্তর শেষ করলাম, অতএব z সমান সমান 5, তোমাকে অবশ্যই বা দিয়ে তুমি শেষ করতে পারবা না, তোমাকে অতএব দিয়ে শেষ করতে হবে। সুতরাং তুমি যদি বাদে শেষ করো, বাদে কোনো ম্যাথ শেষ হয় না। বা মানে কি, যে তোমার ম্যাথ এখনো চলতেছে, এইটা অথবা এটা, এটা অথবা এটা, তোমার ম্যাথ এখনো চলতেছে, তোমার ম্যাথ শেষ করার জন্য অবশ্যই বায়ের পর এখানে অতএব সাইন দিয়ে ম্যাথটা শেষ করতে হবে। আচ্ছা, তোমরা কি এই সমীকরণ সমাধানটা বুঝছো? সহজ জিনিস। ফার্স্ট অফ অল জিনিসটা কি, ফার্স্ট অফ অল হলো আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমার যে চলকটা আছে সেই চলকটাকে আমি এক সাইডে করে দিব, চলকটাকে এক সাইডে করে বাদ বাকি যা আছে সব কিছুকে আমি অন্য সাইডে কাজ করতে থাকবো, যোগ বিয়োগ গুণ ভাগ যাই হোক সেই সাইডে কাজ করতে থাকবো, কিন্তু আমার চলকটাকে আমি এক সাইডে রাখবো। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে পারছো? দেখো একটু দেখে নাও, ম্যাথটা কিন্তু খুবই সোজা। ঠিক আছে, ওকে, তাহলে আমরা পরের ম্যাথে যাই। 3x সমান সমান 12, সেম টাইপের ম্যাথ। দেখো 3x সমান সমান 12, আমার এই সাইডে কি আছে 3x, কোনো যোগ বিয়োগ নাই, তাহলে আমার ম্যাথটা আরো ইজি হয়ে গেল। তাহলে আমি এখানে যদি আমি x এর মান বের করতে চাই, তাহলে আমার কি করতে হবে, 3x কে আমি যদি 3 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমি x এর মানটা পেয়ে যাব। তাহলে বা 3x ভাগ 3 সমান সমান 12 ভাগ 3। এখানে আমি কি করলাম, সেম ভাবে আমি আবার উভয়, এখানে কিন্তু সাইড নোট দিতে হবে। সাইড নোট না দিলে কিন্তু আমাদের স্কুলের টিচাররা মার্ক কেটে দিবে, এটা মাথায় রেখো। সাইড নোট তোমাকে অবশ্যই দিতে হবে। তুমি যদি এখানে সাইড নোট না দিয়ে করো, তোমাকে টিচার জিজ্ঞেস করতে পারে যে তুমি এই যে 3 ডিভাইড করলা দুই সাইডে কিভাবে করলা, তুমি তখন তোমাকে সাইড নোট দিয়ে দিয়ে এই মার্কটা তুলতে হবে। আচ্ছা, উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করে, বুঝতে পারছো? তাহলে এখন আমার পরের লাইনে কি হবে, 3x ডিভাইডেড বাই 3 সমান সমান শুধু x থাকবে, আর এখানে 12 ডিভাইডেড বাই 3 সমান সমান 4। অতএব আমার উত্তর চলে আসছে যে x সমান সমান 4। বুঝতে পারছো? বুঝতে পারছো, x সমান সমান 4 উত্তর চলে আসছে। আচ্ছা, এরপরে একটাই যাই আমরা, যে 5 মাইনাস এক্স সমান সমান 7। 5 মাইনাস এক্স সমান সমান 5 মাইনাস এক্স সমান সমান 7। চলো এটা কিভাবে করবো, দেখো আমার অবশ্যই এক্সটাকে এক সাইডে রাখতে হবে। এক্সটাকে এক সাইডে রাখার জন্য আমি ফার্স্টে যা দরকার তাই করে নিব। তাহলে আমার এক্সটাকে যদি আমি এক সাইডে রাখতে চাই, তাহলে আমার এখানে কি করতে হবে, এই যে 5 আছে, এই 5টাকে আমার সরাই ফেলতে হবে। 5টাকে সরানোর জন্য কি করতে হবে, এখানে আছে প্লাস 5, আমাকে মাইনাস করে দিতে হবে। তাহলে আমি কি করব, বা 5 মাইনাস এক্স মাইনাস 5, যদি আমি এই সাইডে মাইনাস 5 করে দিলাম, ওই সাইডেও মাইনাস 5 করতে হবে, সমান সমান 7 মাইনাস 5। আবার আমাকে থার্ড ব্র্যাকেটে লিখতে হবে যে উভয় পক্ষে পাঁচ উভয় পক্ষে 5 বিয়োগ করে। আচ্ছা, এটাও বুঝতে পারছো? এখন দেখো বা পরের লাইনে কি আসবে আমার, তাহলে প্লাস 5 আর মাইনাস 5 চলে গেলে কি হবে, 0। তাহলে এই সাইডে থাকবে আমার মাইনাস এক্স সমান সমান 2। এখন আমাকে বলো, এই যে আমার মাইনাস এক্স ছিল, মাইনাস এক্স আছে, এখন আমার এক্স এর মান বের করতে হবে। এখন আমি কি করব, মাইনাস এক্স থেকে আমার এক্স এর মান বের করতে হবে। এখন আমি কি করব, দেখো একটা জিনিস দেখো তো, যদি তোমরা এই সাইডে, দাঁড়াও এটাকে আমি একটু আলাদা করে দেখাই দিই। মনে করো মাইনাস এক্স আছে, ঠিক আছে, এই যে মাইনাস এক্স, এই মাইনাস এক্সকে যদি আমরা মাইনাস 1 দিয়ে গুণ করি, মাইনাস এক্সকে যদি আমরা মাইনাস 1 দিয়ে গুণ করি, তাহলে কি আসে বলো তো, মাইনাসে কি, মাইনাসে প্লাস, প্লাস এক্স ইন্টু 1 সমান সমান এক্স। তাহলে আমার কি আসবে, সমান সমান এক্স। তাহলে যখন আমার মাইনাস এক্স থাকবে, মাইনাস এক্সকে আমি কি প্লাস 1 দিয়ে গুণ করতে পারি, প্লাস 1 দিয়ে গুণ করলে আমার কি চলে আসবে, সেটা মাইনাসে প্লাস এক্স। তাহলে এইখানেও আমি সেম কাজটাই করব,
এখানে আমি সেম কাজটাই করব, যে বা মাইনাস এক্স গুণ -1। আমি যদি বাম সাইডে -1 দিয়ে গুণ করি তাহলে আমার অবশ্যই ডান সাইডেও -1 দিয়ে গুণ করতে হবে। 2 গুণ -1, বুঝতে পারছি? তাহলে আমি এখানে কি করলাম, আচ্ছা এখানে আমি -1 দিয়ে গুণ করলাম, এখানেও আমি -1 দিয়ে গুণ করব। বাম সাইডে -1 দিয়ে গুণ করলাম, ডান সাইডে আমি -1 দিয়ে গুণ করবো। তাহলে এটা আমি কি লিখবো, উভয় পক্ষে -1 দিয়ে গুণ করে, -1 দ্বারা গুণ। শেষ, কাজ শেষ। এখন তাইলে আমার কি হবে এই সাইডে, বা -x গুণ -1 কত, x সমান সমান 2 গুণ -1 কত, -2। তাহলে অতএব x সমান সমান -2। শেষ আমার এটা, বুঝতে পারছো? যখন আমার দেখবা যে একটা -x আছে অথবা -2x -3x যাই আছে, তখন সেটাকে একটা -1 দিয়ে গুণ করে দিবা উভয় পক্ষে। উভয় পক্ষে যদি -1 দিয়ে গুণ করে দাও তাহলে আমার যে মাইনাসটা ছিল x এর সাথে সেটা চলে যাবে। ওকে, তাহলে পরের ম্যাথে আমরা যাই। এরপরের ম্যাথ কি আছে, 3x - 5 সমান সমান 17। 3x - 5 সমান সমান 17। এটা তোমরা বাসায় হোমওয়ার্ক করবা। এটার উত্তর পরের পৃষ্ঠায় দেওয়া আছে, তোমরা হোমওয়ার্ক করে দেখে নিবা। ঠিক আছে, তোমাদের হোমওয়ার্ক দেওয়ার কারণ যাতে তোমাদের প্র্যাকটিসটা হয়। অন্যথায় তোমাদের অনেকেই আছো তোমরা যারা ক্লাসটা খালি করে যাও, দেখে যাও, পরের বাসায় প্র্যাকটিস করো না। যেটার কারণে কি হয়, তোমাদের কাছে মনে হয় যে ম্যাথটা আসলে অনেক কঠিন। ম্যাথটা কিন্তু পুরোপুরি প্র্যাকটিস করার বিষয়। দেখো, যদি তুমি একটা ম্যাথ একবার খালি চোখে দেখে যাও, পরে আর এটা প্র্যাকটিস না করো, তাহলে কিন্তু তুমি দিন শেষে আলটিমেটলি ম্যাথটা ভুলে যাবে, তোমার মনে থাকবে না। ম্যাথ অবশ্যই তোমার খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। ম্যাথের লিখে লিখে প্র্যাকটিস করার কোনো বিকল্প নাই। আচ্ছা, এই দেখো পরের পেজে অ্যান্সার দেওয়া আছে। ঠিক আছে, এখানেও কিন্তু সেমভাবে সেম কাজই করছে। এই সাইডে -5 ছিল, +5 এর এখানে 5টাকে সরাই দিছে। এরপর এক্সটাকে আলাদা করার জন্য আবার 3 দিয়ে ভাগ করে দিছে। ঠিক আছে, ওকে, তাহলে পরের ম্যাথে যাই। এটা কি আছে, একটু আগে যে কটা ম্যাথ করলাম সেটা শুধুমাত্র আমার বাম পক্ষে x সম্বলিত রাশি ছিল। এখন আমার বাম পক্ষ আর ডান পক্ষ দুই জায়গায় x সম্বলিত রাশি আছে। তো এটার জন্য আমরা কি করব, আমরা কি তুলে নেই, 7x - 2 সমান সমান x + 16। এই ম্যাথ করার জন্য তোমাকে মাথায় রাখতে হবে যেই সাইডে x কম আছে সেই সাইডে আমি x ভ্যানিশ করে দিব। তাহলে আমার এখানে x কম কোন সাইডে আছে, এই যে রাইট সাইডে, মানে ডান পক্ষে আমার x কম আছে। ডান পক্ষে x কম আছে, এই ডান পক্ষে কি আছে, শুধু x আছে। শুধু xটাকে আমি ভ্যানিশ করার জন্য কি করব, x থেকে আমি x বিয়োগ করে দিব। তাহলে আমি যদি ডান পক্ষে x বিয়োগ করি, আমার বাম পক্ষেও x বিয়োগ করা লাগবে, বা 7x - 2 দেখো তো সমান সমান x + 16। এখান থেকে x সরাই দেওয়ার জন্য আমি কি করব, -x করতেছি। আমি যদি বাম পক্ষে -x করি তাহলে আমার অবশ্যই ডান পক্ষেও -x করা লাগবে, ডান পক্ষেও -x করা লাগবে। এই জিনিসটা বুঝছো? আচ্ছা, তাহলে এখন এর পরের লাইনে বাকি হবে 7x থেকে x বিয়োগ করে দিলে কি থাকবে, 6x থাকবে। 6x - 2 সমান সমান এই সাইডে কি ছিল, 16 থাকবে। x আর x বিয়োগ করে দিলে কি থাকে, 0। তার মানে আমার এটা নাই হয়ে যাবে। ওকে, বা তারপর কি হবে, 6x এই সাইডে -2 আছে, 6x এই সাইডে -2 আছে। এখন যে -2 আছে, -2কে সরাতে আমি কি করব, একটা +2 আনা লাগবে। তাহলে 6x - 2 + 2 সমান সমান 16। এই সাইডে আমার +2 করা লাগবে। এখানে কিন্তু আমার অবশ্যই এই যে উপরে আর নিচে এখানে যে কাজটা করলাম আর এখানে যে কাজ করলাম, এটা আমার থার্ড ব্র্যাকেট দিয়ে আমার সাইড নোট দিয়ে দিতে হবে। প্রথমটা দিতে হবে যে উভয় পক্ষে x বিয়োগ করে উভয় পক্ষে x
বিয়োগ করে। আচ্ছা, এখন একে আমি কপি করে আবার নিয়ে আসি সেম জিনিসটাই। একটু আগে আমি উভয় পক্ষে এক্স বিয়োগ করে পেয়েছি এটা, এখন আমি কি করব, উভয় পক্ষে 2 যোগ করব। উভয় পক্ষে 2 যোগ করে। আচ্ছা, তাহলে আমরা উভয় পক্ষে 2 যোগ করলাম। এখন পরের লাইনে আমার তাহলে কি হবে, 6x সমান সমান 16 + 2 18। আচ্ছা, এরপরের লাইন কি হবে, তাহলে আমার এখন 6x কে যদি আমি x আলাদা করতে চাই তাহলে আমার সিমিলারলি আবার 6 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে কি হবে, 6x ভাগ 6 সমান সমান 18 ভাগ 6। এখানে আমি কি করলাম, যে উভয় পক্ষে উভয় পক্ষে 6 ভাগ করে, 6 দ্বারা ভাগ করে উভয় পক্ষে আমি কি করলাম, 6 দ্বারা ভাগ করলাম। এখন দেখো তো, উভয় পক্ষে আমি 6 দ্বারা ভাগ করলাম, ঠিক আছে। উভয় পক্ষে 6 দ্বারা ভাগ করার পর এখন আমার কি আসতেছে, তাহলে বা 6x ডিভাইডেড বাই 6 সমান সমান x, 18 ডিভাইডেড বাই 6 সমান সমান 3। অতএব আমার x সমান সমান কি আসতেছে, x সমান সমান 3। এটাই আমার অ্যান্সার। বুঝতে পারছো? বলো, সহজ না এই ম্যাথ? খুবই সহজ, ঠিক আছে। কি করলাম আমি, আমার যেই সাইডে এক্স কম থাকবে সেই সাইড থেকে আমি এক্সটা ভ্যানিশ করে দিব, আর বাদ বাকি সব নিয়ম সেম। ওকে, তাহলে পরের ম্যাথ 2x + 9 সমান সমান 3, একদম বাচ্চাদের ম্যাথ। এখন বাচ্চাদের ম্যাথ না এটা, ওকে, এটা হোমওয়ার্ক করবা। পরের স্লাইডে অ্যান্সার দেওয়া আছে। আচ্ছা, এখন দেখো, এই যে দেখো, ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষায় আসছে। ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষা, এটা কত সাল, 2023। তার মানে এটা খুবই রিসেন্টলি আসছে কিন্তু। তার মানে এই টাইপের ম্যাথও ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষা আছে। তোমরা যারা ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষা দিবা, তোমরা দেখো এই যে ম্যাথটা কিন্তু খুব ইজি, সেম টাইপের ম্যাথই। তাহলে দেখো এখানে কি করছে, আমরা ম্যাথটা আমরা করে ফেলি। কি বলছে, 3x + 6 সমান সমান 5z - 3। এর মানে কি, এখানে দেখো তো, এখানে আছে যে এক্স, আবার এই সাইডে আছে জেড, তার মানে এখানে দুইটা চলক আছে না। এই যে কিন্তু দুইটা চলক দিয়ে কি আমরা ম্যাথ করতে পারি না। সেই দুইটা চলক একটা ভ্যানিশ করে দেওয়ার জন্য আমরা এখানে আবার বলা আছে যে x সমান সমান 2। x সমান সমান যদি 2 বলা না থাকতো তাহলে আমরা এই ম্যাথটা করতে পারতাম না, ঠিক আছে। যেহেতু আমার x সমান সমান 2 বলে দেওয়া আছে, এই জন্য আমরা এই ম্যাথটা এখন ইজিলি করে ফেলতে পারবো। তাহলে আমার সমীকরণটা কি, 3x + 6 সমান সমান 5z - 3। এখন আমার x এর মান কত দেওয়া আছে, তাহলে আমি x এর মান বসাই দিব। x এর মান মানে কি, এখানে 3 এর সাথে x কিভাবে আছে, গুণ আকারে আছে। তাহলে 3 × 2 + 6 সমান সমান 5z - 3। এখানে তোমরা অবশ্যই সাইড নোট দিয়ে বলে দিতে হবে যে x এর মান বসিয়ে পাই, x এর মান বসিয়ে পাই। বুঝতে পারছো? x এর মান বসিয়ে আমরা পাইলাম কি, যে 3 × 2 + 6। তাহলে এখন আমার যে চলক ছিল, চলকটাকে আমি বাম সাইডে নিয়ে আসি, তাহলে কি হবে, 5z - 3 সমান সমান, এটাকে আমি এখন ডান সাইডে নিব। তাহলে 3 × 2 কত হয়, 6, 6 + 6 12, নর্মাল ক্যালকুলেশন করলাম। আচ্ছা, বা এরপর আমার এই সাইডে কি আছে, -3 আছে, -3টাকে সরানোর জন্য আমি কি করব, +3 করে দিব। তাহলে 5z - 3 + 3 সমান সমান 12 - 3, সরি 12, এখানে +3 হবে, 12 + 3। তাহলে আমার কি আসতেছে, বা
এখান থেকে আমার 3 নাই হয়ে যাচ্ছে, তার মানে 5z সমান সমান 15। আবার আমার এখানে একটা সাইড নোট দিতে হবে যে উভয় পক্ষে 3 যোগ করে পাই, উভয় পক্ষে 3 যোগ করে। এই যে বাকি যে ম্যাথটা আছে এটা তোমরা সলভ করে ফেলবে, এটা একদম খুবই ইজি একটা ম্যাথ। 5z প্লাস 5z সমান সমান 15। বাকি ম্যাথ সলভ করবা, z সমান সমান কি আসবে আমি উত্তরটা বলে দিচ্ছি, যে z সমান সমান 3 আসবে, z সমান সমান 3 আসবে। বুঝতে পারছো? দেখো ক্যারেট ক্লাস ভর্তি পরীক্ষা কিন্তু সেম টাইপের ম্যাথ খালি একটু ঘুরিয়ে দিয়েছে। তাহলে তোমরা যদি এই চ্যাপ্টারটা পারতা, তোমরা যদি এই চ্যাপ্টারটা পারো এবং তোমরা যদি জানো যে এক্স এর মানে আমরা কীভাবে বসাইতে হয়, তোমরা যদি 4.3টা পেরে থাকো, 4.3 না সরি 4.2টা পেরে থাকো, তাহলে কি এই ম্যাথ আর কোনো সমস্যায় আটকাবা? ক্যারেট ক্লাস যে ম্যাথ দেখো যে দেখা যাবে যে 5 অথবা 10 মার্কে চলে আসছে, ঠিক আছে? তাহলে কি তুমি ইজি একটা 5 অথবা 10 মার্ক অ্যান্সার করে ফেলতে পারবা। আচ্ছা, এরপরের ম্যাথে আমরা যাই। এটা দেখো যেটা ক্যারেট ক্লাস ভর্তি পরীক্ষা 2014, এটা একটু আগে এসেছে বাট ইম্পর্টেন্ট ম্যাথ। এখানে আমার কি বলছে 3/x সমান সমান 6 এবং 3/y সমান সমান 15 হলে x - y সমান সমান কত? মানে আমার এখানে যে দুইটা সমীকরণ দেওয়া আছে, দুইটা সমীকরণ থেকে আমাকে আলাদা আলাদা করে আগে x আর y এর মানটা বের করতে হবে। তাহলে আমি প্রথম সমীকরণটা নেই, 3/x সমান সমান 6, 3/x সমান সমান 6। এখন আমি এই যে 3/x 3-এর সাথে যে x ডিভাইড করা আছে এটাকে আমি সরানোর জন্য কি করতে পারি বলো তো? এটাকে আমি সরানোর জন্য দুই সাইডে x দিয়ে গুণ করে দিতে পারি না? দুই সাইডে আমি x দিয়ে গুণ করে দিতে পারি। তাহলে আমি কি লিখবো যে বা 3/x গুণ x সমান সমান 6 ইন্টু x। এখানে আমি কি করলাম, উভয় পক্ষে x দ্বারা গুণ করে, উভয় পক্ষে যদি আমি x দ্বারা গুণ করি তাহলে আমার এখন কি আসবে, বা 3/x ছিল, 3/x আর এই x কাটাকাটি, তাহলে আমার কি আসবে 3 সমান সমান 6x। এটা বুঝছো? তাহলে বা আমি এখন দুই সাইডে যেহেতু আমার 6x আছে, 6x থেকে x বানাইতে কি করতে হবে, 6 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে আমি উভয় পক্ষে 6x ভাগ 6 সমান সমান 3/6। সেমভাবে আমি এখন উভয় পক্ষে কি করব, 6 দ্বারা ভাগ করব। তোমাকে অবশ্যই এখানে সাইড নোট দিতে হবে। সাইড নোট আমি এতবার কেন লিখে দিচ্ছি বলো? সাইড নোট এতবার লিখে দেওয়ার কারণ একটাই, যে তোমরা যাতে সাইড নোট দিতে ভুলে না যাও, ঠিক আছে? সাইড নোট দিতে ভুলে গেলে কিন্তু শুধু মার্কসটা চলে যাবে। সিক্স দ্বারা তোমরা দেখা যাবে যে সুন্দর করে ম্যাথটা করে আসছো, পরীক্ষা অনেক ভালো হয়েছে, কোয়েশ্চেন অনেক ইজি হয়েছে, বের হয়ে একদম সবাই যে আম্মু আব্বু 100-100 পাবো শিওর ইনশাল্লাহ। পরে দেখলা যে সুন্দর মতো 8-10 মার্ক নাই, কই চলে গেল? এই যে সাইড নোট দাও নাই, এটা করো নাই, ওটা করো নাই, সব সিলেবাস থেকে মার্ক কেটে দিল, ঠিক আছে? এগুলো কিন্তু হয়, অহরহ হয়, এই জন্য আমি বলতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরে কি হবে, পরের লাইন বা 6x/6 আমার এটা হবে x আর 3/6, 3/6কে আমরা কাটাকাটি করে কি লিখতে পারি, 3 1 যা 3 আর 3 2 যা 6, তার মানে 1/2। অতএব আমার x সমান সমান কি আসছে, 1/2। তাহলে x সমান সমান আমার 1/2 আসছে, এটুকু বুঝছো? x সমান সমান 1/2 আসছে। সেমভাবে তুমি এখন y সমান সমান কতটা বের করবা, y সমান সমান কতটা বের করে তারপরে y সমান x মাইনাস y সমান সমান কত সেটা বের করবা। আচ্ছা চলো আমি করে ফেলি, চলো y সমান সমান কত এটা আমি এখন বের করব। দেখো সেম ম্যাথ সেমভাবে আমি এখন করব, এরকম মুছে দিলাম। আমি যেভাবে x এর মান বের করলাম তোমরা সেমভাবে y এর মানটা বের করবা। আমি তোমাদেরকে অ্যান্সারটা বলে দেখালি যে y সমান সমান আসবে হলো 1/5। তাহলে
তাহলে একটু আগে আমি এক্স এর মান এক্স মাইনাস ওয়াই যদি আমি বের করতে চাই, তাহলে এক্স এর মান আমি কত পাইলাম? এক্স এর মান পাইলাম আমি হাফ, মাইনাস ওয়াই এর মান পাইলাম 1/5। তাহলে এই ক্যালকুলেশনটা করলে আমার 2 আর 5 এর লসাগু কত আসবে? 10, উপরে আসবে 5 মাইনাস 2, অতএব আমার উত্তর কি আসতেছে? 3/10। এটাই আমার অ্যান্সার। বুঝতে পারছো? ম্যাথগুলো কি কঠিন? একদমই কঠিন না, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এর পরের ম্যাথে যেতে পারি। এগুলো একটু অন্যরকম টাইপের ম্যাথ, বাট ইজি। আচ্ছা, এগুলোকে আমরা কি করব দেখো তো। সরি, 7/7x + 3। যখন এরকম কোনো ভগ্নাংশের সমীকরণ দেখবা, তখন একটা কাজ করবা, তখন সেটাকে আমরা বলি হলো ক্রস গুণন। ক্রস গুণন জিনিসটা কি? ক্রস গুণন জিনিসটা কি? এই বাম সাইডের লবের সাথে ডান সাইডের হরের গুণ, আবার ডান সাইডের লবের সাথে বাম সাইডের হরের গুণ। তাহলে এটাকে আমরা কি করব? সমান বা এটার সাথে কি হবে? তাহলে 7 গুণ 5x + 8 সমান কি হবে? 5 গুণ 7x + 3। এখানেও সাইড নোট দিয়ে বলে দিতে হবে যে ক্রস গুণন করে পাই। ক্রস গুণন করে পাই ক্রস গুণন করে পাই। এটা তোমার অবশ্যই সাইড নোট দিয়ে বলে দিতে হবে। আচ্ছা, এরপর আমি যদি এই ম্যাথটা বাকিটা সলভ করি, তাহলে 7 × 5x কত হবে? 7 × 5 35x, তার মানে 35x প্লাস 7 × 8 কত হবে? 7 × 8 হলো 56 সমান 5 আর 7 গুণ করলে কত হবে? 5 আর 7 গুণ করলে কত হবে? সেম 35x প্লাস 15। সেই ম্যাথে কি কোথাও ভুল আছে? এই ম্যাথটায় তোমাদের একটু ভুল আছে, ঠিক আছে? এই ম্যাথটা একটু ভুল আছে। দুই সাইডেই সেম 35x আসতে পারবে না, আসলে এটা 0 হয়ে যাবে। তার মানে এই ম্যাথটা একটু ভুল আছে। এখানে খুব সম্ভবত 6x হবে। ম্যাথটা ঠিক করে নাও। এখানে এই যে 5x, এটা হবে না, এখানে হবে 6x। 6x + 8। তাহলে আমরা এখানে ম্যাথেও ঠিক করে নিয়ে আসো। কি হবে? 6x + 8, তাহলে 7 × 6x + 8, তাহলে 7 × 6 কত হয়? 42, মানে 42x + 56 ছিল, 56ই থাকবে। এখন আমি বাকি ম্যাথটা করি। আমার যেই সাইডে x কম সেই সাইড থেকে আমি x বিয়োগ করে দিব। এখানে আমার 35x আছে, তাহলে আমি দুই সাইড থেকে এখন 35x বিয়োগ করে দিব। মানে 42x মাইনাস 35x প্লাস 56 সমান 35x মাইনাস 35x প্লাস 15। এরকম বুঝছো? আচ্ছা, তাহলে আমি 35x থেকে যদি 42x থেকে যদি আমার 35x বাদ দিয়ে যায়, কত থাকে? 7x থাকবে আমার। 7x প্লাস 56, আর এই সাইডে কি থাকবে? 35x থেকে 35x বিয়োগ করলে কত হয়? 0। 35x থেকে 35x বিয়োগ করলে হয় 0। তাহলে আমার ওই সাইডে কি আছে? 15 থাকবে আমার 15। এরপরে বাকি ম্যাথটা তোমরা করবা। আমি বলে দিচ্ছি x এর মান হবে এই সাইডে লিখে দিলাম, তোমরা বাকিটা করে নিবা। x এর মান হবে, যদি আমি করি
15 মাইনাস 56, তখন এক্সের মান হবে -41/7। এটা একটু কঠিন টাইপের ম্যাথ, কিন্তু পারার মতো আসতে পারে। ঠিক আছে, বাকিটা করে নিবা। এই দেখো অ্যান্সার এই সাইডে দেওয়া আছে। ওকে, ঠিক আছে। এর পরের ম্যাথে যদি আমরা যাই, সেম ম্যাথ, এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা। এটা খুবই মানে খুব বেশি যে কঠিন এমন না, আবার খুব বেশি ইজি অমনো ম্যাথ না। এটা তোমরা প্র্যাকটিস করবা। এটা না পারলে কোনো সমস্যা নেই, এরকম টাইপের ম্যাথ তোমাদের আসবে না। ঠিক আছে, তোমাদের আসবে না। এটা তোমরা যদি একটু অ্যাডভান্স শিখতে চাও তাহলে আমি দিয়ে রাখলাম আর কি। এর জন্য আমি তোমাদের শর্টকাটে সলিউশনটা করে নিই। তোমরা যারা দেখতে চাও দেখতে পারো, তোমরা যারা এটা স্কিপ করতে চাও স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই, এটা তোমাদের আসবে না। ওকে, তাহলে 2x/5 + 3 = 3x/7 + 4। আমি এক্সগুলোকে এখন এক্স এর নিয়ে আসবো, কি করবো? 2x/5 - 3x/7, আর বাকিগুলোকে আরেক সাইডে নিয়ে যাবো, 4 - 3। এই লাইন থেকে তোমরা যদি পারো তাও হবে, তোমরা যদি এই লাইন থেকে সলভ করতে পারো তাও হবে। আচ্ছা, এটাকে আমি সলভ করি, দেখি কি আসে। তো আমার এক্স এর ভ্যালু আসবে, হলো আমার এক্স সমান আসবে -35। ঠিক আছে, ওকে। আচ্ছা দেখো, আমরা এখন এই ম্যাথটা করবো। এই ম্যাথটা করার জন্য আমি যে ফার্স্টে তোমাকে যে কথাটা বললাম, এই দেখো এটাও কিন্তু ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা 2023। ঠিক আছে, তাহলে এই ম্যাথটার জন্য আমরা কি করব? আমাদের ফার্স্ট কাজ হলো আমাদের এখানে যেই চলক সম্বলিত রাশিগুলো আছে এগুলোকে সবগুলোকে আগে আমি একসাথে করে নিব। 4y + 3/2, আর এখানে যে চলক সম্বলিত রাশিটা আছে, এই যে y + 1/5, এটা এই সাইডে আছে প্লাস, আমি এই সাইডে নিয়ে আসবো, এই সাইডে আসলে হবে মাইনাস। তাহলে y + 1/5 সমান আমার এখানে কি হবে? 1 হোল, মানে 1 সমস্ত 2/1। তারপর বাকি ক্যালকুলেশনটা আমরা করে ফেলবো। তোমরা এটা চেষ্টা করবা, চেষ্টা করে যদি না পারো তাহলে আমাদের পরের স্লাইডে অ্যান্সার দেওয়া আছে। ঠিক আছে, দেখো এই যে আমার এখানে যে y + 1/5, এটাকে আমি এই সাইডে নিয়ে গেছি, বাম সাইডে নিয়ে গেলাম, বাম সাইডে নিয়ে এটা নেগেটিভ হয়ে গেল। তারপরে আমি বাকি ক্যালকুলেশনের মধ্যে জাস্ট করে ফেলছি। আমার ফার্স্টে ফাইনাল অ্যান্সার আসলে কত? y = -9/5। এটাকে তোমরা আবার অপ্রকৃত ভগ্নাংশটাকে মিশ্র ভগ্নাংশে কনভার্ট করে ফেলতে পারো, আবার নাও পারো, তোমার ইচ্ছা। ঠিক আছে, এটা কোনো সমস্যা না। আচ্ছা, এরপরে আমাদের এর মধ্যে টাইপ 1 শেষ হয়ে গেল, এখন আমরা টাইপ 2 শুরু করব। আচ্ছা, টাইপ 2তে সেইটা কি? টাইপ 2তে জাস্ট টাইপ 1 থেকে ডিফারেন্সটা হলো এই যে আমরা টাইপ 1 এ শুধুমাত্র সমীকরণটা সমাধান করছি, আর টাইপ 2তে আমরা সমীকরণটা সমাধান করে শুদ্ধি পরীক্ষা করব। এইখানে আমরা টাইপ 2তে শুদ্ধি পরীক্ষা শিখবো। দেখো আমাদের ফার্স্ট সমীকরণটা দেওয়া আছে যে 3x - 8 = x + 2। এই সমীকরণটা তোমরা সমাধান করতে পারবা না, দেখো পরের স্লাইডে আমার সমীকরণটা সমাধান করা আছে। সমীকরণ সমাধান করার পর আমার উত্তর কত আসছে? x = 5। এটা হলো আমার নির্ণেয় সমাধান। আচ্ছা, এই যে আমি এখন সমাধানটা করলাম, এরপর এখন আমি কি করব? এখন আমি বের করবো হলো শুদ্ধি পরীক্ষাটা। দেখো এই জিনিসটা আমি এখানে তোমাকে আলাদা করে লিখে দিলাম, কারণ পরীক্ষা খাতে তোমাকে এভাবেই লিখতে হবে। ঠিক আছে, তুমি পরীক্ষাতে এর চেয়ে শর্টকাট করলে তোমাকে অনেক স্কুলেই অনেক টিচার মার্ক দিবে না। আবার কিছু টিচার, মানে তোমাদের মূল কথা হলো শুদ্ধি পরীক্ষাটা তোমাদের স্কুল থেকে যেভাবে বলবে তোমরা ওভাবেই করবা। আর ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা তোমরা যদি শর্ট করে করতে চাও কোনো সমস্যা নেই। ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা আবার এরকম না যে তুমি একটা সাইড নোট দেওয়া নেই দেখে তোমার মার্ক কেটে দিবে, তুমি একটা মনে করো একটা লাইন স্কিপ করে গেছো এই জন্য মার্ক কেটে দিবে, এরকম না। তুমি যদি ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা একদম শর্টেও করতে পারো কোনো সমস্যা নেই, ওরা বুঝে নিবে যে তুমি আরও ভালো পারো। কিন্তু স্কুল কলেজে ইউজুয়ালি কী হয় যে তোমাদের যে টিচাররা আছে, স্যার ম্যাডামরা, আমাদের রেসপেক্টেড স্যার ম্যাডামরা, ওনারা মার্ক কেটে দেয় অনেক সময়। ঠিক আছে, মানে আসলে নিয়মটাতে কিন্তু তোমাদের লিখতে হবে, ওনারা নিয়মের মধ্যে থেকেই অনেক সময় মার্ক কেটে দেন। আচ্ছা, শুদ্ধি পরীক্ষাটা কী হবে? এখানে 3x - 8
ইকুয়ালস টু এক্স প্লাস টু। এই সমীকরণ থেকে আমার এক্স এর মান কত আসছে 5। এখন শুদ্ধি পরীক্ষাটা হলো আমি বাম পক্ষে একবার এই যে 3x মাইনাস 8 বাম পক্ষ যেটা, এখানে আমি এক্স এর মান একবার 5 বসাবো, আবার ডান পক্ষ মানে এক্স প্লাস টু এই জায়গায় আমি এক্স এর মান একবার 5 বসাবো। দেখো বাম পক্ষে আমি এক্স এর মান 5 বসালাম, বাম পক্ষে এক্স এর মান আমি 5 বসাই, এখানে 3x মাইনাস 8, এখানে এক্স এর জায়গায় আমি 5 বসালাম, তাহলে 3 ইন্টু 5 মাইনাস 8 সমান সমান কি আসছে আমার 15 মাইনাস 8 সমান সমান 7। আবার ডান পক্ষে কি আসছে এক্স প্লাস টু, এক্স প্লাস টু মানে 5 প্লাস টু সমান সমান 7, তার মানে কি আমার সমীকরণটির সমাধান শুদ্ধ হয়েছে। আমার সমীকরণ সমাধান করার পরে আমার চলকের মান যেটা আসবে আমার শুদ্ধি পরীক্ষায় অবশ্যই বাম পক্ষ আর ডান পক্ষ মিলে যেতে হবে। যদি বাম পক্ষ আর ডান পক্ষ না মিলে অর্থাৎ তাহলে আমি অ্যান্সারটা ভুল করেছি, আমার আবার দেখতে হবে। এটা বুঝতে পারছো? আচ্ছা, কিভাবে লিখবা দেখে নাও একবার, দেখে নাও তোমরা কিভাবে লিখবা। দেখা হয়ে গেল, আমরা পরের ম্যাটটায় যাই। সমীকরণটির মূল নির্ণয় করো এবং সমাধানের শুদ্ধি করো। চলো আমরা শুরু করি। এটা সমীকরণটা কি দেওয়া আছে আমার 5y মাইনাস 2 সমান সমান 3y প্লাস 8। যদি এটাকে আমি সমাধান করতে চাই, এখানে আমার চলক কোন সাইডে কম আছে 5y আর এখানে 3y, তার মানে 3y কম আছে, তখন আমি উভয় পক্ষে 3y বিয়োগ করে দিব, বা 5y মাইনাস 3y মাইনাস 2 সমান সমান 3y প্লাস 8 মাইনাস 3y। আমি এখানে আবার লিখে দিব উভয় পক্ষে 3y বিয়োগ উভয় পক্ষে 3y বিয়োগ করে, তাহলে উভয় পক্ষে যদি আমি 3y বিয়োগ করি তাহলে কি আসবে আমার 5y মাইনাস 3y সমান সমান হবে আমার 2y মাইনাস 2 সমান সমান 3y মাইনাস 3y শূন্য, আর এখানে হবে 8। আবার এখন আমি কি করব, উভয় পক্ষে মাইনাস 2 এখানে আছে, মাইনাস 2কে সরাই দিতে হবে, তাহলে আমি দুই সাইডই প্লাস 2 করে দিব, বা 2y মাইনাস 2 প্লাস 2 সমান সমান 8 প্লাস 2। এখানেও আমার আবার সেম কথাটাই বলতে হবে। এখানে সেম কথাটা আমি কি বলবো, যে উভয় পক্ষে 2 যোগ করে 2 যোগ করে উভয় পক্ষে 2 যোগ করে, তাহলে উভয় পক্ষে 2 যোগ করে কি হয়, এখানে মাইনাস 2 প্লাস 2 শূন্য হয়ে যাবে, তার মানে 2y সমান সমান 10 আসবে। এখন আমি আবার দুই সাইডে 5 দিয়ে ভাগ করে দিব, উভয় পক্ষে 5 দ্বারা ভাগ করব, বা 2 দ্বারা ভাগ করব, 2y বাই 2 ইকুয়ালস টু 10 বাই 2। সিমিলারলি এটাকে আমি আবার কপি করে নিয়ে আসি। এখানে তাহলে আমি কি করতেছি, উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে, দ্বারা ভাগ করে, তাহলে আমার এখানে কি আসতেছে, বা y সমান সমান 5। অতএব y সমান সমান কত আসলো আমার, y সমান সমান 5। এটুকু বুঝতে পারছো? আমার y সমান সমান কত আসলো, y সমান সমান 5। এখন আমি এটা শুদ্ধি পরীক্ষা করব। আমার কিন্তু এই ম্যাথটা শেষ হয়নি, দেখো এখানে কিন্তু আমার সমাধানের শুদ্ধি পরীক্ষাটা বের করতে বলছে। তাহলে শুদ্ধি পরীক্ষাটা বের করার জন্য আমি যদি স্লাইডটাকে কপি করে নেই, তাহলে এখন দেখো, এখন যদি আমার শুদ্ধি পরীক্ষা করতে হয় তাহলে আমি লিখব শুদ্ধি পরীক্ষা আমি এখানে শুদ্ধি পরীক্ষাটা করবো এখন, ঠিক আছে? দেখো আমার এক্স এর মান কত আসছিল, আমার 5 আসছিল, সরি y এর মান 5 আসছিল। তাহলে এখন আমি বাম পক্ষে আগে একবার y এর মান 5 বসাবো, বাম পক্ষ
সমান সমান কি আছে আমার 5y মাইনাস 2, তাহলে 5y মানে কি 5 ইন্টু 5 মাইনাস 2, তার মানে 25 মাইনাস 2 হবে 23। তারপর ডান পক্ষ সমান সমান কি, ডান পক্ষ সমান সমান আছে আমার 3y প্লাস 8, 3y মানে কি 3 ইন্টু 5 প্লাস 8 অর্থাৎ 15 প্লাস 8, তো 15 প্লাস 8 সমান সমান কত হবে 23। তাহলে আমার বাম পক্ষ ডান পক্ষ মিলে গেছে, আমার বাম পক্ষ ডান পক্ষ মিললো না, এই যে আমার বাম পক্ষ ডান পক্ষ মিলে গেল, অর্থাৎ আমার সমীকরণটা শুদ্ধ, আমার সমাধানটাও শুদ্ধ। ওকে, এটা কিভাবে লিখবা, যে কিভাবে লিখবা কিন্তু এখানে দেখাই দিছি সুন্দর মতো গিয়ে লাস্টে গিয়ে অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, তারপর সমীকরণটি সমাধান শুদ্ধ হয়েছে, এগুলো সব লিখতে হবে। ওকে, তাহলে এর পরেরটা, এখানে শুধু শুদ্ধি পরীক্ষা করবা, এখানে তোমার সমীকরণের সমাধান কি হবে, সমীকরণের সমাধানটা কি হবে এটা তোমার দেওয়া আছে অলরেডি, এবং সমীকরণের সমাধান যেহেতু দেওয়া আছে তুমি খালি সমাধানের শুদ্ধি পরীক্ষাটা করবা, পারবা না, খালি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ এটা দেখাই দিবা। এরপরে আমাদের টাইপ 2 শেষ, শুদ্ধি পরীক্ষা জিনিসটা খুবই ইজি একটা পার্ট ছিল, এখন আমরা আমাদের টাইপ 3 শুরু করব। টাইপ 3 তে কি আছে, টাইপ 3 তে তোমার আমরা এতক্ষণ যে সমীকরণগুলো সমাধান করছি, এই সমীকরণগুলোর সমাধানটা কথায় বলা আছে যে কোনো একটা সংখ্যার সাথে এটা করা হয়েছে, এটা করা হলে এটা হয়েছে, তো এরকম একটা কথায় বলা আছে, সেটাকে আমরা সমীকরণের রূপ দিব ফার্স্টে, সংখ্যায় রূপ দিব ফার্স্টে, এরপর আমরা সেই সমীকরণটা সমাধান করব, বুঝতে পারছো? আচ্ছা, মনে করো এখানে কি বলছে ফার্স্টটা, যে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 17 হবে। এর মানে কি, আমার যে কোনো একটা সংখ্যা আছে, এই যে কোনো সংখ্যাটা কি, যে একটা চলক, আমি জানি না কি হবে, মানটা পরিবর্তনশীল, তাহলে সেই চলক, যে কোনো একটা চলকের সাথে যদি চলকের দ্বিগুণের সাথে যদি আমি 5 যোগ করি, তাহলে আমার কি হবে, যোগফল 17 হবে। তাহলে আমি ধরে নেই, মনে করি ফার্স্টে, একটু ক্লিয়ার করে লিখে দেই, মনে করি কোনো সংখ্যার দ্বিগুণের সাথে, মনে করি কোনো সংখ্যা সমান সমান এক্স, আমি মনে করে নিলাম কোনো সংখ্যা সমান সমান এক্স। তাহলে আমার কি বলছে, প্রশ্ন মতে কি বলছে, আমার কোনো সংখ্যার দ্বিগুণের সাথে, মানে এক্স এর দ্বিগুণ কি 2x, এটার সাথে আমি কি করব 5 যোগ করব, মানে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে যদি আমি 5 যোগ করি, অর্থাৎ কোনো সংখ্যার দ্বিগুণের সাথে মানে 2x এর সাথে যদি আমি 5 যোগ করি, তাহলে আমার যোগফল কত আসবে 17। মানে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে যদি আমি 5 যোগ করি, তাহলে আমার যোগফল কত আসবে 17, মানে 2x প্লাস 5 সমান সমান আসবে আমার 17। এরপর তুমি ইকুয়েশনটা সমাধান করতে পারবে না, বলে এটা সহজ ইকুয়েশন আছে, আমার এই সাইডে +5 আছে, +5টাকে সরাই দেওয়ার জন্য আমি উভয় পক্ষে -5 দিয়ে যোগ করব, -5 বিয়োগ করব, তারপর আমি আবার 2 দিয়ে ভাগ করব, তাহলে আমি কি হবে এটা, যদি আমি 2x প্লাস 5 -5 সমান সমান 17 -5, তারপর বা 2x সমান সমান কি আসতেছে আমার 12, পরের লাইনে আমি 2x কে যদি আমি x বানাতে চাই, 2x কে আমি আবার 2 দিয়ে ভাগ করলে কি আসবে আমার 12/2, তারপরে বাকি ম্যাথটা এই সাইডে করে ফেলি, বা x সমান সমান 6, অতএব আমার x সমান সমান কত আসছে 6, তাহলে আমাকে কি বলতে হবে, অতএব কোন সংখ্যাটি হলো
কোনো সংখ্যাটি হলো 6। শেষ, আমার ম্যাথ শেষ। আমাকে বলছে যে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল হবে 17। শেষ। তাহলে কোন সংখ্যাটা হলো 6। বুঝতে পারছো? বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা পরের ম্যাথে যাই। দুটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা যোগফল 16 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। এর মানে কি? মনে করো দুটি ক্রমিক বিজোড় সংখ্যা কোনগুলো আমরা জানি, 1, 3, 5, 7, 9 যে বিজোড় সংখ্যাগুলো আছে। আচ্ছা, তাহলে আমার যদি একটা সংখ্যা হয় x, আমি যদি একটা সংখ্যাকে প্রথম বিজোড় সংখ্যাকে যদি আমি x ধরি, তাহলে আমার পরের বিজোড় সংখ্যাটা কত হবে? x + 2 না? সেম আবার জোড় সংখ্যার ক্ষেত্রেও। কেন বলো তো? আমার যদি ক্রমিক বিজোড় সংখ্যা ধরি, আমার একটাকে ধরলাম আমি 1, তাহলে আরেকটা কত হবে? 3। তাহলে 3 - 1 কত? 2। তাহলে আমার x + 2 হবে আরেকটা ক্রমিক সংখ্যা, মানে ক্রমিক বিজোড় সংখ্যা। আবার জোড় সংখ্যার ক্ষেত্রে যদি একটা 2 হয়, তাহলে আরেকটা হবে 4, তারপরেরটা হবে 6, তারপরেরটা হবে 8। তাহলে আমার এখানে প্রত্যেকের সাথে 2 যোগ হচ্ছে। তাহলে আমি এখানে কি বলতে পারি? দুটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 16 হলে, তাহলে আমরা ধরে নেই প্রথম সংখ্যাকে যদি আমি x ধরে নিই প্রথম সংখ্যা সমান সমান x, তাহলে পরবর্তী সংখ্যা কি হবে? পরবর্তী সংখ্যা কি হবে? x + 2 না? x + 2। তাহলে আমার কি বলছে? ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 16। তাহলে আমার কি হবে প্রশ্ন মতে? এই দুটোর যোগফল সমান সমান 16। প্রশ্ন মতে x + x + 2 সমান সমান 16 হলো। এর চেয়ে সহজ ম্যাথ আছে? এটা পারবা না? x + x সমান সমান কত? 2x + 2। আমি দুই সাইডেই 2 বিয়োগ করে দিলাম, 16 - 2। তাহলে বা কি হবে? বা 2x সমান সমান 14। 2x সমান সমান 14 হইলে তাহলে আমি আবার 2x কে 2 দিয়ে ভাগ করলাম, আবার 14 কে 2 দিয়ে ভাগ করলাম। তাহলে এরপরে এখানে আমার কি হবে? বা x সমান সমান 7 হবে। অতএব x সমান সমান 7। তো যদি x সমান সমান 7 হয়, x + 2 সমান সমান কত? 7 + 2, অতএব 9। তাহলে দুটি ক্রমিক বিজোড় সংখ্যা কত কত বলো তো? দুটি ক্রমিক বিজোড় সংখ্যা কত আসলো আমার? অতএব দুটি ক্রমিক বিজোড় সংখ্যা হলো 7 ও 9। শেষ। এটাই আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা পরের ম্যাথটায় যাই। 2:3 অনুপাতের পূর্ব রাশির সাথে কত যোগ করলে অনুপাতটি 5:1 হবে? এটা একটু অ্যাডভান্স টাইপের ম্যাথ, আমি এখানে লিখে দিই অ্যাডভান্সড। এটা অবশ্যই তোমাকে এই ম্যাথটা পারার জন্য তোমাকে আগে অধ্যায় 2 পড়ে আসতে হবে। অধ্যায় 2 যদি তুমি না পড়ে আসো, তাহলে তুমি এই ম্যাথটা পারবা না। আমি এটাকে অ্যাডভান্সড লিখে দিলাম, ঠিক আছে? তাও আমি এই ম্যাথটা সলভ করে দিই, তোমরা যারা 2 পড়ে আসছো তারা এটা পারবা। তাহলে 2:3 অনুপাতের পূর্ব রাশি কোনটা? 2। তাহলে 2 এর সাথে কি যোগ করলে অনুপাতটি 5:1 হবে? তাহলে আমি ধরে নিই 2 এর সাথে পূর্ব রাশির সাথে x যোগ করলে, ধরে নিই কত যোগ করলে, তাই না? ধরে নিই
সংখ্যাটি এক্স। তাহলে কি আমি বলতে পারি যে প্রশ্ন মতে পূর্ব রাশির সাথে যোগ করতে হবে, তার মানে কি আমার এখানে 2 এর সাথে যোগ করতে হবে, তার মানে 2 প্লাস এক্স ইজ টু 3 সমান সমান কত হয়ে যাবে আমার 5:1 হয়ে যাবে। তাহলে আমি পরের লাইনে এটাকে তো এভাবে লিখতে পারি, তাই না, আমি যে 2 প্লাস এক্স বাই 3 সমান সমান 5/1, বুঝছো? এরপর আমি কি করব, এরপর আমি ক্রস গুণন করব। 2 প্লাস এক্সের সাথে 1 যোগ গুণ করলে কি হবে, 2 প্লাস এক্সই আসবে, আর 5 এর সাথে 3 গুণ করলে হবে 15। বা তাহলে আমি এখন এক্স এর মান বের করতে হলে আমার দুই সাইড থেকে 2 বিয়োগ করে দিতে হবে। তাহলে 2 প্লাস এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 15 মাইনাস 2। ওকে, বুঝতে পারছি? এরপর আমি কি করব, বা আমার তো অ্যান্সার চলেই আসছে, এক্স সমান সমান 13, অতএব এক্স সমান সমান 13, সেটাই আমার অ্যান্সার। তার মানে আমি 2:3 অনুপাতের পূর্ব রাশির সাথে যদি আমি 13 যোগ করি তাহলে আমার অনুপাতটি 5:1 হয়ে যাবে। ওকে, তাহলে পরের ম্যাথ, কোন সংখ্যার 7 গুণ সমান 21 হবে। তাহলে আমি কোন সংখ্যাটাকে যদি আমি এক্স ধরি, এটাকে আমি শর্টকাটে করে দিলাম, যেহেতু আমাদের অ্যান্সার দেওয়া আছে। আচ্ছা না, তাহলে কোন সংখ্যার ধরে নিলাম আমি 7x, আমার কোনো সংখ্যা 7 গুণ যদি 21 হয় তার মানে 7x সমান সমান 21, বা কোনো সংখ্যা 7 গুণ সমান সমান 21 হলে 7x সমান সমান 21। তাহলে আমি এখন x কে আলাদা করতে দুই সাইডেই 7 দিয়ে ভাগ করে দিব, আবার সাইড নোট অবশ্যই দিতে হবে। দেখো আমি কিন্তু আগের কয়েকটা ম্যাথে ইচ্ছা করে সাইড নোট দিয়ে আসি না, এগুলো তোমরা দিয়ে নিবা, ঠিক আছে? তুমি যদি সাইড নোট না দাও তাহলে কিন্তু পরে তোমার মার্কটাই চলে যাবে। তুমি ম্যাথ ঠিক করছো বাট 1-2 মার্ক করে কেটে দিবে। উভয় পক্ষে উভয় পক্ষে 7 দ্বারা ভাগ, উভয় পক্ষে 7 দ্বারা ভাগ করে, তাহলে কি আসবে আমার, বা x সমান সমান 3। অতএব আমার কোন সংখ্যাটা কি হবে, 3। শেষ। এরপরের ম্যাথ, কোন সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল 23 হবে। এই টাইপের ম্যাথ একটু আগে করাইছি, এটা হোমওয়ার্ক করবো বাসায়। পরবর্তী পৃষ্ঠায় অ্যান্সার দেওয়া আছে। ওকে, এরপরে দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা জোড় সংখ্যার যোগফল 30 হলে সংখ্যা দুটি নির্ণয় করে। একটু আগে আমরা বিজোড়ের জন্য করছি, এখন হলো জোড়। জিনিসটা সেমই হবে, যদি ক্রমিক একটা হয় x আর একটা হবে x+2। যদি 3টি ক্রমিক হয় তাহলে একটা হবে x, আরেকটা হবে x+2, আরেকটা হবে x+4। তাহলে এটাও তোমাদের হোমওয়ার্ক থাকবে। তোমাদের এই হোমওয়ার্কগুলো দেওয়ার একমাত্র কারণই যাতে তোমরা বাসায় প্র্যাকটিস করো, ঠিক আছে? তোমরা এই হোমওয়ার্কটা চাইলে এখন ভিডিওটা পজ করে নিজে নিজে একবার শেষ করে তারপর আমার পরের স্লাইডে যে অ্যান্সার দেওয়া আছে সেটা দেখতে পারো, ঠিক আছে? আবার যদি তুমি চিন্তা করো যে না আমি এটা একদম শেষে করবো, পুরো ক্লাসটা শেষ করে, সেটাও করতে পারো, কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তুমি যদি প্র্যাকটিস না করো দিন শেষে গিয়ে আসলে কোনো লাভ হবে না। আচ্ছা, তারপর 3টি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 27 হলে সংখ্যাটিগুলো নির্ণয় করো। তাহলে ক্রমিক, এই যে একটু আগে আমি বললাম যে 3টি হলে কি হবে, একটা হবে x, আরেকটা হবে x+2, আরেকটা হবে x+2+2, তাহলে আবার ইভেনচুয়ালি কি আসতেছে x+4। দেখো পরের স্লাইডে আমার অ্যান্সার দেওয়া আছে, দেখলেই বুঝবা। দেখতে পারতেছো? আচ্ছা, ঠিক আছে। তাহলে পরেরটা, দুটি ক্রমিক সংখ্যা, এতক্ষণ আমি কি করছি, ক্রমিক হয় বিজোড় ছিল না হয় জোড় ছিল। আর যদি ক্রমিক সংখ্যা হয় তাহলে একটা ক্রমিক সংখ্যা যদি 2 হয় তারপরটা হবে 3, তাহলে একটা যদি x হয় তাহলে আরেকটা কি হবে x+1। তাহলে আমার যদি দুটি ক্রমিক সংখ্যা, একটা যদি আমি x ধরি তাহলে আমার আরেকটা কি হবে x+1। তাহলে প্রশ্ন মতে
এই দুটি সংখ্যার যোগফল যদি 93 হয়, প্রশ্ন মতে দুটি সংখ্যার যোগফল যদি 93 হয়, ক্ষুদ্রতর সংখ্যাটি আমাকে বের করতে বলছে। তাহলে একটা যদি x আর একটা x+1, ক্ষুদ্রতর সংখ্যা কোনটা? x। তাহলে আমি x এর মান বের করতে বলছে আমাকে। তাহলে প্রশ্ন মতে আমার কি বলছে? x + x+1 = 93। তাহলে আমার কি আসবে? বা 2x + 1 = 93। বাকিটা তোমরা সলভ করবা। আমার অ্যান্সার কি আসবে? অ্যান্সার আমার পরের স্লাইডে দেওয়া আছে। অ্যান্সার আসবে 46। বুঝতে পারছো? বুঝতে পেরেছো? তাহলে এর পরেরটা, যে একটি সংখ্যার 5 গুণ থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল সংখ্যাটির 3 গুণ অপেক্ষা 21 বেশি হবে। এটা এই যে একদম 26 সাল, এবছরই আসছে 26 সালে ক্যারেট ভর্তি পরীক্ষায় আসছে। দেখো, একটি সংখ্যার 5 গুণ থেকে 5 বিয়োগ করলে, মানে আমি একটি সংখ্যাকে যদি x ধরে নিই, তাহলে একটি সংখ্যার 5 গুণ কি? 5x। 5x থেকে যদি আমি 5 বিয়োগ করি, এটা কি হবে? বিয়োগফল করলে বিয়োগফল সংখ্যাটির 3 গুণ অপেক্ষা 21 বেশি হবে। তার মানে কি করলে, এই যে বিয়োগফলটা হয়েছে, এটা কি হবে? এই সংখ্যাটির অপেক্ষা 21 বেশি হবে। তার মানে সংখ্যাটির 3 গুণ অপেক্ষা 21 বেশি। এই যে এই ইকুয়েশনটা আমি বের করতে পারছি, মানে আমার ম্যাথ হয়ে গেছে। এই যে এই ইকুয়েশনটা আমার বের করাটাই হলো আমার মেইন কাজ। এই কথা থেকে এই সমীকরণটা বের করে আমার মেইন কাজ। সমীকরণ যেহেতু আমি বের করে ফেলছি, আমার ম্যাথ হয়ে গেছে। বুঝতে পারছো? এই যে পরের স্লাইডে আমার অ্যান্সার দেওয়া আছে। দেখো, পরের স্লাইডে আমার অ্যান্সার দেওয়া আছে। এভাবে আমরা এটা সলভ করে নিব। ওকে, ঠিক আছে। তাহলে আমরা পরের ম্যাথে যাই। তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 117। সবচেয়ে ছোট সংখ্যাটি হলো একটি বর্গের কর্ণের দৈর্ঘ্যের সমান। বর্গের ক্ষেত্রফল কত? ক্যারেট ভর্তি পরীক্ষা 2026। দেখছো, কথাগুলো একটু পেঁচানো, ঠিক আছে? তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 117। তাহলে আমি তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা কি কি সেটাকে বের করি। দেখো, এখানে অ্যান্সার করা আছে, আমি এখান থেকে দেখাচ্ছি। যদি আমার একটা সংখ্যা x হয়, যদি আমার একটা সংখ্যা যদি x হয়, এরপরেরটা কি হবে? x+1, এরপরেরটা হবে x+2। তাহলে প্রশ্ন মতে এই তিনটার যোগফল সমান সমান কত আসছে আমার? 117। আমি তিনটার যোগফল সমান সমান 117 বের করলাম, এই পুরো সমীকরণটা সমাধান করলাম। তাহলে আমার x সমান সমান আসতেছে হলো 38। তাহলে x সমান সমান 38। তাহলে আমার কি বলছে? সবচেয়ে ছোট সংখ্যাটি ছিল আমার একটি বর্গের কর্ণের দৈর্ঘ্যের সমান। একটা বর্গের কর্ণের দৈর্ঘ্য, তাহলে আমার বর্গের কর্ণের দৈর্ঘ্য কত আসলো? 38 একক। তাহলে আমার বর্গের ক্ষেত্রফল কত? তাহলে বর্গের ক্ষেত্রফল বের করার জন্য আমাকে আগে জানতে হবে যে এ বাহু বিশিষ্ট বর্গের কর্ণের দৈর্ঘ্য কি? a√2। জিনিসটা কি তোমরা জানো? মনে করো আমি একটা, ধরো এটা একটা বর্গ, ঠিক আছে? এই বর্গের যে কর্ণ, আমি বর্গের কর্ণ থেকে একটু কর্ণ আঁকি। হ্যাঁ, এই যে এই বর্গের একটা কর্ণ, এই কর্ণের দৈর্ঘ্য আমাকে বের করতে বলছে। কর্ণের দৈর্ঘ্য বের করার ইয়াটা কি আমরা জানি? বর্গের সাইড, প্রত্যেকটা সাইড যদি a হয়, তাহলে কর্ণের দৈর্ঘ্য হবে a√2। এটা একটা ফর্মুলার মতো, এটা মনে রাখো। এটা একটা অ্যাডভান্স, দেখছো? এরকম একটু হালকা হালকা অ্যাডভান্স জিনিসগুলাই ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় চলে আসে। তো তুমি যদি এই যে এই চিত্রটা জানো আর কর্ণের দৈর্ঘ্যটা জেনে থাকো, তাহলে কিন্তু এই ম্যাথটা তোমার জন্য একদম ইজি। তাহলে a√2, প্রশ্ন মতে আমার আসলে কি আসতেছে যে a√2 সমান সমান 38। তাহলে a√2 সমান সমান যদি 38 হয়ে থাকে, তাহলে আমার এর মান আমি বের করতে পারবো। আর বর্গের ক্ষেত্রফল কি? a স্কয়ার। তাহলে এর মান বের করতে পারলে a স্কয়ার আমি ক্যালকুলেটর দিয়ে বের করে দিব, আমার আসবে 772। বুঝতে পারছো? এটা হলো আমাদের
এই ম্যাথটা। ওকে, এত কঠিন ম্যাথ তোমাদের একাডেমিকে আসবে না, তোমরা যারা ক্যাট পরীক্ষা দিবা না তারা এটা স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই। পরের ম্যাথে যাই আমরা। মিনার কাছে 12টি মার্বেল ছিল, তা থেকে সে তার বন্ধু কনক চাকমাকে কিছু মার্বেল দেওয়ার পর তার কাছে 7টি মার্বেল আছে, সে কনককে কয়টি মার্বেল দিল? বলো, এটা কি একদম বাচ্চাদের ম্যাথ না? মিনার কাছে 12টি মার্বেল ছিল, সে তার বন্ধু কনক চাকমাকে কিছু মার্বেল দেওয়ার পর তার কাছে 7টি মার্বেল থাকলো, তাহলে কত মার্বেল দিল সেটাকে আমি যদি এক্স ধরে নেই, তাহলে 12 মাইনাস এক্স সমান সমান 7, তাহলে এক্স সমান সমান আমার 5 আসবে। এর চেয়ে সহজ ম্যাথ হইতে পারে? হোমওয়ার্ক। পরেরটা, এটা করার জন্য তোমার কিন্তু এক্সও লাগতেছে না আসলে, এটা করার জন্য তোমার এক্সের হিসাবও করা লাগতেছে না। 12টা মার্বেল আছে, তোমার কাছে 12টা মার্বেল ছিল, তুমি 7টা দিয়ে দিছো, কয়টা মার্বেল আছে? সরি, 7টা থাকতে হলে তোমার কাছে কয়টা মার্বেল দেওয়া লাগবে? 5টা দিয়ে দেওয়া লাগবে, শেষ। ওকে, পরে ম্যাথ, এই যে এখন আমাদের একটা ক্রিয়েটিভ চলে আসছে। দেখি, শিহাব একটি দোকান থেকে 6টি কলম কিনে দোকানদারকে 50 টাকার একটি নোট দিল, দোকানদার তাকে 20 টাকা ফেরত দিলেন। শিহাব অন্য একটি দোকান থেকে প্রতিটি ওয়াই দামের 3টি খাতা কিনলো, তাহলে প্রতি কলমের দাম এক্স টাকা ধরে একটি সমীকরণ গঠন করো। এখানে কলম কিনছে কয়টা? 6টা, সে 50 টাকা দিছিল, তাকে 20 টাকা ফেরত দিচ্ছে, তাহলে তার কলমের 5টা কলমের দাম কত? 6টা কলমের দাম কত? 30 টাকা। তাহলে আমি যদি প্রত্যেক কলমের দাম এক্স টাকা ধরি, তাহলে কি আমার 6x সমান সমান 30 না? এটাই আমার পরের স্লাইডে দেওয়া আছে। প্রতি কলমের দাম এক্স টাকা হলে 6টি কলমের দাম 6x টাকা, প্রতি কলমের দাম 6টি কলমের দাম 6x টাকা, আর প্রতি কলমের দাম x টাকা। তাহলে আমার কলমের মোট দাম কত? 50 মাইনাস 20 সমান সমান 30। তাহলে আমার ইকুয়েশন হলো এই যে এটা, 6x মাইনাস 6x সমান সমান 30, এটাই আমার ইকুয়েশন। বুঝতে পারছো? ওকে, তারপর খ নাম্বার, প্রতিটি কলমের দাম নির্ণয় করো। ক হতে পাই 6x সমান সমান 30, তাহলে 6x বাই 6, জাস্ট খালি আমরা যেভাবে নর্মালি করতাম সেভাবে করে ফেলবো। বুঝতে পারছো? শেষ। তাহলে x সমান সমান 5, এটা আমার বের করতে হবে। তারপরে 3টি খাতার দাম 6টি কলমের দামের সমান হলে প্রতিটি খাতার দাম কত? আমার 6টি কলমের দাম কত ছিল? 30 টাকা। তাহলে যদি আমার 3টা খাতার দাম যদি 30 টাকা হয়, তাহলে প্রত্যেকটা খাতার দাম কত? আমার একটা খাতার দাম y টাকা এখানে বলে দেওয়া আছে, একটা খাতার দাম যে y টাকা এখানে বলে দেওয়া আছে, তাহলে আমার প্রত্যেকটি খাতার দাম কত হবে? দেখো পরের স্লাইডে আছে যে 3টি খাতার দাম 3y টাকা, তাহলে 3y সমান সমান 30, তাহলে বাকিটা যেভাবে আমরা করতাম সেভাবেই করে ফেলবো। এই যে দেখো 3y কে আমরা 30 দিয়ে 3y সমান সমান 30 আমরা 3 দিয়ে ভাগ করতেছি, তাহলে y সমান সমান 10, মানে প্রতিটি খাতার দাম 10 টাকা। ওকে, এরপর কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার 4 গুণ চকলেট আছে মনিকার কাছে, দুইজনের কাছে একত্রে 25টি চকলেট আছে, তাহলে কণিকার কতগুলো চকলেট আছে? আমার দেখো তো, কণিকার যতগুলো চকলেট আছে, কণিকার কাছে যদি একটা চকলেট থাকে তাহলে মনিকার কাছে কয়টা আছে? 4 গুণ, তার মানে কণিকার কাছে একটা থাকলে মনিকার আছে 4টা। তাহলে আমি কণিকাকে যদি এক্স ধরি, যে কণিকার কাছে এক্সটা চকলেট আছে, তাহলে মনিকার কাছে কয়টা চকলেট আছে? 4x। তাহলে দুইজনের একত্রে কয়টা চকলেট আছে? 25টা, তার মানে কি x প্লাস 4x সমান সমান 25, এই জিনিসটাই হবে। দেখো তো এটা, যে আমি মনে করি কণিকার কাছে আছে এক্সটি চকলেট, আমি যে এক্সটি চকলেট ধরে নিলাম, তাহলে মনিকার কাছে কয়টা আছে? 4 গুণ আছে, তার মানে হবে 4x। তাহলে প্রশ্ন মতে x প্লাস 4x সমান সমান 25, x প্লাস 4x সমান সমান 25, তার মানে 5x সমান সমান 25 হইলে x সমান সমান 5, তাহলে কণিকার কাছে কয়টা চকলেট আছে? 5টা চকলেট আছে, শেষ। সহজ ম্যাথ না? ওকে, পরের ম্যাথ, এটা তোমাদের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা 2023-এর ম্যাথ। কি বলছে? একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ 4 মিটার কম, বাগানটির পরিসীমা 40 মিটার হলে বাগানের প্রস্থ কত? আগে আমরা বাগানটা এঁকে দেখি কি আসে। বাগানটা কি আগে আমরা, আমার ধরো যে একটা আয়তকার বাগানের কথা বলছে, মনে করো এটা আমার আয়তকার বাগান, ঠিক আছে? এই আয়তকার বাগানে আমার দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ 4 মিটার কম, তাহলে আমি দৈর্ঘ্যটাকে এখানে x ধরে নিই। তো আমার দৈর্ঘ্য যদি x হয়, তাহলে আমার প্রস্থ কত? প্রস্থ হবে আমার 4 মিটার কম, প্রস্থ হবে 4 মিটার কম, প্রস্থ আমার 4 মিটার কম। আচ্ছা, এখন আমাকে কি বলছে? বাগানটির পরিসীমা 40। আচ্ছা, আমরা কি পরিসীমা কোনটা জানি? পরিসীমা কি জানি? পরিসীমা হইল এই যে মনে করো এই বাগানের তুমি এই সেট থেকে শুরু করে
পুরাটা ঘুরে আসলা, এই যে ঘুরে আবার তুমি এতটুক যদি আসো, পুরাটা ঘুরে আসাটাকে পরিসীমা বলা হয়। মানে পুরা যেই দৈর্ঘ্য আছে, মানে পুরার যে পরিমাপটা আছে সেটাকে পরিসীমা বলা হয়। মানে তুমি যদি এই মাথা থেকে শুরু করো, এই মাথা থেকে এই মাথা ঘুরে আসে, এটাও একটা পরিসীমা। আবার এইখান থেকে শুরু করলে এখানে শেষ করা, মানে যেখান থেকে শুরু করতেছো সেখানে যদি তুমি ঘুরে এসে শেষ করো, সেটাই হলো ওই মানে ওই আয়তকারের বা বর্গের বা যেটাই হোক সেটা হলো পরিসীমা। ওকে, তাহলে আমার পরিসীমা সমান সমান কি, আমার এইখানে যদি দৈর্ঘ্য এটা যদি এক্স হয়, এটা যদি দৈর্ঘ্য আমার এক্স হয়, তাহলে কি আমার এটাও এক্স হবে। আর এটা যদি প্রস্থ এক্স মাইনাস ফোর হয়, তাহলে আমার এই প্রস্থটাও এক্স মাইনাস ফোর হবে। তাহলে আমার প্রশ্ন মতে ফার্স্টে আমি এখানে ধরে নিই যে আমার দৈর্ঘ্য আমার এক্স মিটার। আমার দৈর্ঘ্য যদি এক্স মিটার হয়, তাহলে প্রস্থ কত হবে? প্রস্থ হবে এক্স মাইনাস ফোর মিটার। বুঝতে পারছো? প্রস্থ হবে এক্স মাইনাস ফোর মিটার। এই জিনিসটা বুঝতে পারছো? এই জিনিসটা বুঝতে পারলেই শেষ। তাহলে এখন আমার প্রশ্ন মতে কি হবে? এই যে আমার পরিসীমা ফর্মুলা আমরা কি জানি? এই দেখো, পরিসীমা ফর্মুলা আমরা কি জানি? যে পরিসীমা সমান সমান 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে আমার দৈর্ঘ্য হলো এক্স আর প্রস্থ হইল এক্স মাইনাস ফোর। দৈর্ঘ্য হইলো আমার এক্স আর প্রস্থ হইলো এক্স মাইনাস ফোর। এই যে দৈর্ঘ্য আমার এক্স আর প্রস্থ হইলো এক্স মাইনাস ফোর। তাহলে আমার প্রশ্ন মতে কি আসবে? পরিসীমাটা কত আসছে? 4x মাইনাস এইট। তো 4x মাইনাস যদি 8 আসে, তাহলে আমার এই যে প্রশ্ন মতে 4x মাইনাস এইট সমান সমান হলো 40। 4x মাইনাস এইট সমান সমান 40। তাহলে 4x মাইনাস এইট সমান সমান 40 হলে বাকিটা বের করতে পারবা না? x সমান সমান আমার 12 আসবে। x সমান সমান 12 আসলে আমার প্রস্থ মানে দৈর্ঘ্য কত আসলো? 12। তাহলে x সমান সমান যদি 12 আসে, তাহলে আমার প্রস্থ কত হবে? x মাইনাস ফোর। তাহলে আমার দৈর্ঘ্য প্রস্থ হবে x মাইনাস ফোর, মানে কি 12 মাইনাস ফোর 8 মিটার। শেষ ম্যাথ শেষ। সহজ না? এরপরের ম্যাথ, একটি বর্গের বাহুর দৈর্ঘ্য যদি একটি আয়তক্ষেত্রের প্রস্থের সমান এবং প্রস্থ দৈর্ঘ্য 1/3 হয়, তাহলে তাদের পরিসীমা দ্বয়ের অনুপাত কত? ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা 2022। এটা ভালো একটা কঠিন ম্যাথ আসছিল। এটা তোমাদের যারা ক্যাডেট পরীক্ষা দিবা না, তোমরা চাইলে স্কিপ করতে পারো। যারা ক্যাডেট পরীক্ষা দিবা, ওরাও চাইলে স্কিপ করতে পারো। ক্যাডেট ভর্তি পরীক্ষায় কিন্তু তোমার সকল ম্যাথ অ্যান্সার করা লাগে না। আমি 2019 সালে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম। তো আমাদের টাইমে ম্যাথে ছিল 100 মার্ক। তো 100 মার্কের মধ্যে খুব সম্ভবত মানে আমাদের টাইমে কোয়েশ্চেন অনেক বেশি কঠিন হয়েছিল। প্লাস আমরা হলাম অনেক দিন পরের ব্যাচ যারা 100 মার্কে পরীক্ষা দিচ্ছে। তার আগের ব্যাচগুলো খুব সম্ভবত 60 পরীক্ষা দিত, 60 বা এরকম কিছু একটা মার্কে। আমাদের সময় ম্যাথেই ছিল 100 মার্কের। ঠিক আছে? তো 100 মার্ক ম্যাথ হওয়ার কারণে আমাদের ম্যাথ এমন কঠিন আসছে যে আমার তো পরীক্ষার হলো পুরো কান্নাকাটি অবস্থা, যে আমার প্রিপারেশন এত ভালো ছিল কিন্তু আমি তো কিছুই পারতেছি না। দিন শেষে দেখা গেছে যে আমি 100-র মধ্যে বড় জোর এই 50-60-এর মতো অ্যান্সারই করতে পারছি। আমি তো শিওর ছিলাম যে আমার চান্স হবে না, দিন শেষে গেলার মতো আমার চান্স হয়ে গেছিলো। তো আমার এখান থেকে এই জিনিসটা বোঝা যায় যে তোমার ক্যাডেট কলেজে চান্স পাওয়ার জন্য সব অ্যান্সার করা লাগবে না। ঠিক আছে? এই যে এই কঠিন ম্যাথটা 2022-এ আসছে, এটা যদি 19-এ আসতো আমি জীবনেও পারতাম না। ঠিক আছে? সো তোমাদের যারা ক্যাডেট ভর্তি পরীক্ষা দিবা, তোমরাও চাইলে এটা স্কিপ করতে পারো। আর যারা একাডেমিক দিবা, যারা ভর্তি পরীক্ষা দিবাই না, তোমরা চাইলে শিখে নিতে পারো। বাট তোমার যদি মনে হয় যে না আমার তো কিছু লাগবে না বা আমার মানে বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমি স্কিপ করতে পারি। ওকে, এর উত্তর পরের পেজে দেওয়া আছে। দেখো, একটি বর্গের বাহুর দৈর্ঘ্য যদি একটি আয়তক্ষেত্রের প্রস্থের সমান হয়, আমি একটা বর্গের বাহু ধরে নিলাম এক্স। ঠিক আছে? সেটা হলো আমার আয়তক্ষেত্রের প্রস্থের সমান। বর্গের বাহুর দৈর্ঘ্য যদি আয়তক্ষেত্রের প্রস্থের সমান হয়, তাহলে এবং প্রস্থের দৈর্ঘ্য 1/3 হয়, তাদের পরিসীমা দ্বয়ের অনুপাত কত? দেখি, এই যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ কত হইল? এক্স। তাহলে তাদের পরিসীমা কত হবে? 2x 2 × x + y। আবার বর্গের দৈর্ঘ্য আর প্রস্থ তো সেমই, তাহলে আমি দুইটাকে এ ধরে নিলাম। তো
তাহলে প্রশ্ন মতে আমার কি বলছে যে এ সমান সমান ওয়াই, এ সমান সমান ওয়াই এবং এ সমান সমান এক্স প্লাস এক্স বাই 3। তাহলে আমি কি বলতে পারি এক্স সমান সমান 3a। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা হলো 2 × x + y। এক্স সমান সমান 3a ছিল আর ওয়াই সমান সমান a, তাহলে আমাদের পরিসীমা আসছে ফাইনালি কত 8a, আর আমার বর্গের পরিসীমা হলো 4a। ঠিক আছে, তাহলে আমার 4a আর 8-এর যদি আমি রেশিও করি মানে অনুপাত করি তাহলে আমার কি আসবে 4a/8a। এই জিনিসটা ইম্পর্টেন্ট, এইটুক জায়গা 4a/8a, তাহলে কাটাকাটি করে আমার 1:2 আসতেছে। এই জিনিসটা মোটামুটি একটা টাফ ম্যাথ, একটু বোঝার আছে, তোমার ইচ্ছালে এটা স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই। পরের ম্যাথ, এই যে পরের ম্যাথে আমাদের এমসিকিউ চলে আসছে। আসলে দেখি, যদি এক্স এর দ্বিগুণের সাথে 3 যোগ করলে যোগফল 9 হয় তবে এক্স এর মান কত? এক্স এর দ্বিগুণের সাথে 3 যোগ করব আমি, এক্স এর দ্বিগুণের সাথে 3 যোগ করলে আমার যোগফল কত আসবে? 9 আসবে। তাহলে এক্স এর দ্বিগুণের সাথে 3 যোগ করলে আমার যোগফল আসবে 9। তাহলে আমি কি দিব, বা 2x সমান সমান, আমি দুই সাইড থেকে যদি 3 বিয়োগ করে দিয়ে আসবে আমার 6। তার আবার এখন আমি দুই সাইড থেকে কি করব, 2 দিয়ে ভাগ করে দিব, তাহলে আমার x সমান সমান আসবে 3। অতএব আমার x সমান সমান 3। তাহলে আমার অ্যান্সার কোনটা? অ্যান্সার আসতেছে 3। এটা হলো আমার অ্যান্সার। বুঝতে পারছো? এরপরের ম্যাথ, এরপর আরেকটা এমসিকিউ আছে বোধ হয়। আচ্ছা, এ বি সি যে কোনো সংখ্যা এবং এ সমান সমান বি হলে AC = BC, A + C = B + C, A - C = B - C, কোনটি সঠিক বলতে পারবা? দেখো, আমরা যদি একদম স্লাইডের শুরুতে চলে যাই, দেখো এখানে আমরা শিখছিলাম না যে দুই সাইডে আমরা সেম জিনিস যোগ করতে পারি, আবার দুই সাইডে সেম জিনিস বিয়োগ করতে পারি, দুই সাইডে সেম জিনিস গুণ আর ভাগ করতে পারি, তাই না? এখানে শিখছিলাম না? তাহলে এই জিনিসটা আমার এখানে কাজে লাগবে। তাহলে সেই মোতাবেক আমার এখানে এ পর্যন্ত যাই। চলো দেখছো আমরা কতগুলো স্লাইড শেষ করে ফেলছি। তোমরা যদি মনোযোগ দিয়ে বসে থাকতে পারো আমাদের বাকিটাও একদম খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আমাদের অল্প কিছু ম্যাথ বাকি আছে। তাহলে কি আমি দুই সাইডে যদি a সমান সমান b হয়, আমি দুই সাইডেই c গুণ করতে পারি, দুই সাইডে c যোগ করতে পারি, দুই সাইডে c বিয়োগ করতে পারি। তার মানে আমার নিচে কোনটা সঠিক? তিনটাই সঠিক। আমার তিনটাই সঠিক হবে, তিনটাই সঠিক। ওকে, এরপরের ম্যাথ। এখন আমরা কয়েকটা প্র্যাকটিস করব। আমাদের মোটামুটি এই চ্যাপ্টারে যত টাইপের ম্যাথ ছিল টাইপগুলো শেষ। এখন আমরা কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করব। চলো আমরা যদি ম্যাথটা প্র্যাকটিস করি, চলো 8x - 3 = 3x + 17। কী করব? 3xকে দুই সাইড থেকে ভাগ করে দিব, দেন আমরা 3কে দুই সাইডে যোগ করব, তারপর আমার যেভাবে অ্যান্সার আসে সেভাবে করে নিব। পরের স্লাইডে আমার অ্যান্সার দেওয়া আছে, এখান থেকে আমি অ্যান্সার দেখে নিতে পারবো। তো এটাকে আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিই। এই প্র্যাকটিসে আমরা কিন্তু মোটামুটি না, আমাদের আসলে এই চ্যাপ্টার পুরোটা শেষ। এখন খালি আমরা প্র্যাকটিস করবো। দেখো প্র্যাকটিস প্রবলেম আমাদের কিন্তু টাইপ যতগুলো ছিল, এই যে আগের ম্যাথ পর্যন্ত এই ম্যাথ পর্যন্ত আমাদের টাইপ 4 পর্যন্ত ছিল। এরপর যা আছে এগুলো সব আমাদের প্র্যাকটিস প্রবলেম। ঠিক আছে, গেল। এরপরেরটা আরেকটা এমসিকিউ চলে আসছে। এটা ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষা 2016 ম্যাথ, 2016 একটা এমসিকিউ। 9/p = 8 এবং 3/q = 16 হলে 1/q - 1/p = কত? চলো এটা করে ফেলি। ফার্স্টে আমরা q এরটা বের করি। 3/q = 16। তাহলে আমি যদি দুই সাইডে 3 দিয়ে ভাগ করে দিই, আমার কী বের করতে হবে? 1/q বের করতে হবে। দেখো প্রশ্ন দেখো, শুধু q বের করতে লাভ নেই, আমি 1/q বের করবো। তাহলে আমরা এখানে 3, এখানে উপর থেকে 3টা সরাতে হবে। 3টা সরানোর জন্য আমি দুই সাইডে 3 দিয়ে ভাগ করে দিব। তো দুই সাইডে 3 দিয়ে ভাগ করলে এই সাইডে আসবে 1/q = 16/3। তাহলে আমার এটা যেটা দরকার সেটা আমি পেয়ে গেলাম। ওকে, তারপর আবার আমি এখন 9/p = কত দেওয়া আছে আমার? 8। তাহলে আমি 1/p কি আছে সেটা বের করব। তাহলে বা দুই সাইডে আমি 9 দিয়ে ভাগ করে দিব, তাহলে কি আসবে? 1/p = 8/9। তাহলে আমার যেটা দরকার ছিল সেটা আমি পেয়ে গেলাম। 1/p আর 1/q এই দুটার মান আমি পেয়ে গেলাম। এখন কি করব? 1/q আমার কত?
1/q কত? 1/q হলো 16/3 মাইনাস 1/p কত? 8/9। তাহলে আমি ক্যালকুলেটারে চলো করে ফেলি। এবার একটা ক্যালকুলেটারে করি, তোমাদের তো স্কুলে ক্যালকুলেটার অ্যালাউড, তোমরা ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। তো 13/3 মাইনাস 8/9 কত আসছে? 40/9। এই যে দেখো আমাদের প্রথমে অ্যান্সার আছে, এই নাম্বারটাই আমার অ্যান্সার। বুঝতে পারছো? তাহলে পরের ম্যাথ শুরু করি। এটা একটা এমসিকিউ, নিচের কোনটি এক চলক বিশিষ্ট সরল সমীকরণ? দেখো এক চলক মানে কি, আমার চলক একটা থাকবে, এই প্রথমটায় এক্স আর ওয়াই দুইটাই আছে, পরেরটায় এক্স আর ওয়াই দুইটাই আছে, এরপরেরটায় এম এন দুইটা আছে, এরপরেরটা কি আছে, এই সাইডেও জেড আছে, ওই সাইডেও জেড আছে। তার মানে কি আমার একটা চলক আছে, একটা এক চলক বিশিষ্ট মানে কি আমার চলক একটার বেশি থাকবে না। তাহলে আমার এখানেও দুইটা আছে, এখানেও দুইটা আছে, এখানেও দুইটা আছে, এখানে আমার একটা আছে। তাহলে আমার উত্তর কি হবে? ডি নাম্বার। বুঝতে পারছো? পরের ম্যাথ আরেকটা এমসিকিউ, একটি খাতার মূল্য পি টাকা এবং একটি কলমের মূল্য কিউ টাকা হলে 5টি খাতা ও 7টি কলমের মূল্য কত? একটি কলমের মূল্য কত? পি টাকা। একটি কলমের মূল্য পি টাকা, তাহলে আমার কয়টা কলম আছে? সরি আগে 7টা, সরি একটা খাতার মূল্য পি টাকা, তাহলে আমার খাতা কয়টা আছে? 5টা। তার মানে আমার খাতার টাকা হলো 5p। একটি কলমের মূল্য কত? কিউ টাকা, আমার কলম কয়টি আছে? 7টা, তাহলে আমার 7টি কলমের মূল্য হলো 7q। তাহলে আমার দুটো যোগ করলে কি হবে? 5p + 7q। আমার কোন অপশনে আছে? 5p + 7q, 5p + 7q। তার মানে আমার এই সি নাম্বারটা হলো আমার অ্যান্সার। বুঝতে পারছি? ওকে, তাহলে পরের ম্যাথ। এটা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা 2003-এ আসছে। ঠিক আছে, ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা 2003-এ আসছে। কি বলছে? কোন সংখ্যার 5 গুণ থেকে 2 গুণ বিয়োগ করলে 39 হবে। মানে কোন সংখ্যার 5 গুণ থেকে 2 গুণ বিয়োগ করলে 39 হবে? সহজ ম্যাথ না? যদি আমি সংখ্যাটাকে মনে করে ধরে নিই x, তাহলে আমার 5 গুণ মানে 5x থেকে 2x বিয়োগ করলে আমার সংখ্যাটা কত হবে? বিয়োগ করলে 39 হবে। তাহলে আমার কি হবে? খুবই ইজি, 5x - 2x কত? 3x = 39। তাহলে আমার এখন দুই সাইডে 3 দিয়ে ভাগ করে দিতে হবে। মানে 3x/3 = 39/3, বা তাহলে আমার x 3 কাটাকাটি হলে কি হবে? x = 13, অতএব x = 13। তার মানে 13-এর 5 গুণ থেকে 2 গুণ বিয়োগ করলে হবে হলো আমার 39। ওকে, শেষ, এই ম্যাথ শেষ। দেখছো সহজ ম্যাথ না? ক্যারেক্টার ভর্তি পরীক্ষা কিন্তু সহজ ম্যাথ আছে, তুমি এই টাইপের ম্যাথগুলো অ্যান্সার করার চেষ্টা করবা। তুমি কেন কঠিনগুলো অ্যান্সার করতে যাবা? তুমি কঠিনগুলো অ্যান্সার করতে গেলে ভুল করবা, টাইম ওয়েস্ট হবে, পরীক্ষা হলে প্যানিক করবা। তার চেয়ে একটানে সব সহজগুলো অ্যান্সার করে ফেলবা, এরপরে যদি সময় থাকে তাহলে কঠিনগুলো টাচ করবা, নাহলে টাচ করারই দরকার নাই, তাও তোমার চান্স ইনশাল্লাহ হয়ে যাবে। পরের ম্যাথ, এটাও ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা 1999, অনেক আগে আসছে। ঠিক আছে, অনেক আগে যেহেতু আসছে তার মানে যে আসবে না এমন না, আসতেই পারে আরও। ঠিক আছে, তাহলে এটা কী হবে আমার? 5x/4 = x/4 + 1। ঠিক আছে, এখানে আমি কি করব? বলো, x/4 যেটা আছে এটাকে আমি বাম সাইডে নিয়ে আসবো। তাহলে আমি কি করতে পারি? 5x/4 - x/4 = 1। তাহলে আমি দুই সাইডে যদি x/4 বিয়োগও করি তাহলে কি আমার ওই সাইড থেকে x/4টা বাদ হয়ে যাবে। তাহলে বা সমান লসাগু হবে 4 উপরে হবে 5x - x = 1। তাহলে নিচে কি হবে? বা 5x - x = 4x। তাহলে 4x/4 কত? শুধু x, x = 1, অতএব x = 1। শেষ, ম্যাথ শেষ। সহজ না? খুবই সহজ ম্যাথ। এরপর আমাদের লাস্ট ক্রিয়েটিভ এটা। যাও, এবার তোমাদের ছুটি। পানির একটি বোতলের ওজন 150 গ্রাম। মিনা 50 গ্রাম ওজনের একটি ব্যাগের মধ্যে কিছু সংখ্যক পানির বোতল রাখলো। বোতলের সংখ্যাকে x দ্বারা এবং পানির বোতলগুলোকে বোতলের ওজন ও ব্যাগের ওজনের যোগফল y দ্বারা প্রকাশ করা হলো। আচ্ছা, তাহলে আমার কি চাইছে? যে x এবং y এর সম্পর্ক সমীকরণ এর মাধ্যমে লিখো। এটা সহজ না? যে পানির একটি বোতলের ওজন হলো 150 গ্রাম, x, তাহলে x সংখ্যক বোতলের ওজন কত হবে?
150 ইন্টু এক্স, আবার ব্যাগের ওজন 50 গ্রাম, তাহলে এক্স সংখ্যক ব্যাগের ওজন, সরি ওয়াই সংখ্যক ব্যাগের ওজন কত, সরি আমার এখানে ব্যাগের ওজন 50 গ্রাম। তাহলে এখন বোতলের ওজন যদি, বোতলের সংখ্যা যদি এক্স হয় এবং পানির বোতলের ওজন আর ব্যাগের ওজন, ব্যাগের এখানে কয়টা ব্যাগ সেটা বলা নাই, একটা ব্যাগই আছে, শুধু ব্যাগের ওজন 50, তাহলে এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক কী হবে, যে আমার বোতলে যতগুলো ওজন আছে, বোতলে যতগুলো ওজন আছে যে 150 গ্রাম আর এই 50 গ্রাম ব্যাগের ওজন, এই দুইটা মিলায় যোগ করলে হবে হলো আমার ওয়াই। এটাই আমার প্রশ্নে বলছে। তাহলে আমার নির্ণয় সমীকরণ হবে 150 যোগ 50 সমান সমান ওয়াই। পরের ম্যাথ, যে পানির একটি বোতলের ওজন, আবার সেম ওয়াই এর মান নির্ণয় করো যখন এক্স সমান সমান 15। আমি প্রথম ইয়া থেকে ক হতে, এই যে ক হতে প্রাপ্ত আমার সমীকরণটা কি, 150x প্লাস 50 সমান সমান ওয়াই। তাহলে আমার এখানে কত বলে দিছে, এক্স এর মান 15 বলেই দিছে। তাহলে এক্স এর মান যদি 15 হয় তাহলে আমি এক্স এর মান এখানে বসাই দিব এক্স এর জায়গায়, তাহলে ওয়াইটা বের হয়ে যাবে না। তাহলে 150 ইন্টু 15 সমান সমান আসে 2250 প্লাস 50 ইকুয়ালস টু ওয়াই। তাহলে ওয়াই সমান সমান আমার কি আসতেছে 2300, তার মানে ওয়াই সমান সমান 2300। এটাই আমার অ্যান্সার, শেষ। এর চেয়ে সহজ ম্যাথ আছে? একটা সমীকরণ তুমি বের করে ফেলছো 1 নম্বরে, তারপর 2 তোমাকে বলছে যে সমীকরণে এক্স এর মান এত, তাহলে ওয়াই এর মান কত হবে, শেষ। তারপরে আমাদের লাস্ট গ, এক্স এর মান নির্ণয় করে যখন ওয়াই সমান সমান দেওয়া আছে, ওই সেম যে একটু আগে ওয়াই এক্স এর মান দেওয়া ছিল, ওয়াই এর মান বের করছে, এবার ওয়াই এর মান দেওয়া আছে, এক্স এর মান বের করছে। ওয়াই এর মান আমার কথা বলছে 1100, তাহলে আমি 1100 যদি হয় তাহলে আমি ওয়াই এর মান 1100 বের করতে হলে এক্স এর মান এই সাইডে 50 যেটা আছে 50কে আমি এই সাইডে ভাগ করতে পাঠাই দিব। তারপর আমার 150x সমান সমান কি হবে 1050, 150x সমান সমান 1050 হবে। তাহলে আমি তারপর দুই সাইড 150 দিয়ে ভাগ করে দিলে আমার এক্স এর মান কত আসবে 7 আসবে, শেষ। ম্যাথ শেষ, বুঝছো? বোর্ডে যে ম্যাথগুলো ছিল, স্লাইডে যে ম্যাথগুলো ছিল, এগুলো মোটামুটি তোমরা প্র্যাকটিস করলেই আর কিছু লাগবে না। তাহলে এর মাধ্যমে আমাদের কি সরল সমীকরণ চ্যাপ্টারটা শেষ। ছোট একটা চ্যাপ্টার, তোমরা ভালো মতো যদি প্র্যাকটিস করো একবার বাসায়, এই চ্যাপ্টার থেকে আর তেমন কঠিন পেঁচানোর কিছুই নাই। আমি যা যা দেখাইছি, আমি তোমাদের সহজ থেকে কঠিন সবই দেখাই দিছি, এমনকি যেগুলো আসবে না ওই পরিমাণ কঠিন ম্যাথও দেখাইছি, ঠিক আছে? সো আশা করি তোমরা এই চ্যাপ্টারটা যদি একবার একটু মনোযোগ দিয়ে করো, এরপর কয়েকবার বাসায় প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ তোমাকে এই চ্যাপ্টার থেকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? তাহলে আমরা আজকে আমাদের ক্লাসটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ তোমাদেরকে সবাই এতক্ষণ ধরে আমার ক্লাসে বসে থাকার জন্য, কষ্ট করে ক্লাসটা করার জন্য, ঠিক আছে? আসসালামু আলাইকুম সবাইকে।